হচ্ছে। আমরা প্রতিবারের মতো তাই করছি। আমি শুরুতে আপনাদের স্বাগত জানিয়ে মূল বিষয়তে চলে যাচ্ছি। যেহেতু একই সময় শুরু হচ্ছে, প্রচার হচ্ছে। এটা মূলত ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন অনেকেই, হয়তো তারপরে একটু মনে করে দেওয়ার জন্য এই যে আজকে যে সূচকটি প্রকাশিত হচ্ছে, এটা 1995 সাল থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যেটা বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা, তারা প্রকাশ করে আসছে। এবং এর মধ্যে মূলত কয়েকটা মানদণ্ডে, দুই ধরনের মানদণ্ডে দুর্নীতির ধারণা সূচক প্রণীত হয়। তার মধ্যে একটা হচ্ছে যে অ্যাবিউজ অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি যেটি, সেটা সরকারি খাতে, মূলত সরকারি রাষ্ট্রীয় খাতে, সেটি যে উপাদানগুলো তার মধ্যে আছে ব্রাইবারি বা কিকব্যাক, যেগুলো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ গভর্নমেন্ট বা সরকারি সম্পদের আত্মসাৎ, অ্যাবিউজ অফ পাওয়ার, পাবলিক অফিস ফর প্রাইভেট গেইন, ব্যক্তিগত স্বার্থে বা প্রাতিষ্ঠানিক মানে গোষ্ঠী স্বার্থে ক্ষমতার অপব্যবহার করা, ব্যুরোক্রেসিতে বা সরকারি আমলাতন্ত্র, এই ধরনের বিষয়গুলো, পাবলিক সেক্টরে নেপোটিজম, তারপরে স্টেট ক্যাপচার, বিশেষ করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং খাতকে দখল করে নেওয়া হয়, দুর্নীতি বা চোরতন্ত্র, সেটি এই বিষয়গুলো আসে এর মধ্যে। আর অন্যদিক থেকে আবার যেগুলো হচ্ছে যে এই রাষ্ট্রে বা সংশ্লিষ্ট দেশের দুর্নীতি প্রতিরোধক সক্ষমতা কি ধরনের আছে, সেগুলো আপনারা জানেন, আমি এটাতে সময় ব্যয় করছি না। আমরা বাংলাদেশ 2001 সাল থেকে এই সূচকে অন্তর্ভুক্ত হয়েছি। বাংলাদেশ যে জিআই বাংলাদেশ দেশে 1996 সাল থেকে কাজ করছে। প্রথম পর্যায়ে আমাদের এই সূচকে অন্তর্ভুক্ত ছিল না। তার পিছনে কারণ ছিল যে যে ধরনের মানদণ্ড অনুসরণ করে বা যে ধরনের তথ্যসূত্র নির্ভর করে এই সূচকটি প্রণীত হয়, সেগুলো ওই সময় বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না বা সাফিসিয়েন্ট সার্ভে ছিল না। এই সূচকটি প্রণয়ন করে থাকে, আমি খুব সংক্ষেপে মেথডটা প্রসেসটা বলছি আপনাদের। আমাদের যে ওয়েবসাইটে বিস্তারিত মেথডোলজি প্রকাশিত হবে এই মুহূর্তেই, এবং আপনাদেরকে একটা সংক্ষিপ্ত মেথডোলজি দেওয়া হবে। এটা টিআই যে সেক্রেটারিয়েট বার্লিনে, তাদের যে গবেষণা বিভাগ, তারা প্রকাশ করে থাকে, মূলত কাজটা করে, তবে ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সহায়তা নেয়। এবং মেথডোলজিটা যেটা সবসময় যেটা ছিল, এটি ডেভেলপ, ক্যালকুলেটেড এন্ড ভেরিফাইড বাই ইন্টারন্যাশনালি রিপুটেড রিসার্চ ইনস্টিটিউশনস এন্ড এক্সপার্টস। এটাকে বলা হয় সার্ভে অফ সার্ভেস, মানে জরিপের উপর জরিপ। বিশ্বব্যাপী দুর্নীতি এবং সুশাসন, মানবাধিকার, এই ধরনের সংশ্লিষ্ট দুর্নীতি শুধুমাত্র প্রাইভেরি না, এর বাইরে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো আছে, সেগুলোর সাথে সম্পৃক্ত যে সমস্ত জরিপ হয়, যেগুলোকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট পরিমাপ হিসেবে ব্যবহার করা যেতে পারে, এরকম মিনিমাম 3টা আন্তর্জাতিক জরিপের উপর নির্ভর করে একটা দেশ অন্তর্ভুক্ত হতে পারে। এবং এমন শুধু তার ডাটা, এই তথ্যে, এই সূচকে যায় যেটি আন্তর্জাতিকভাবে তুলনামূলক। এবং সেই কারণে বাংলাদেশের যে ডাটা, আমরা জিআইবি যেটা যে কাজগুলো করি, যে তথ্য প্রকাশ করি, সেই তথ্য কখনো সিপিআই বা দুর্নীতি থানার সূচকে যায় না। প্লিজ আপনাদেরকে এটা রিপিট করছি, আমরা যে গবেষণা করি যেটা আমাদের দেশের প্রেক্ষিতে গবেষণা, দেশের দুর্নীতির তথ্য অন্য কোনো দেশের সাথে তুলনা করার মতো আমাদের জরিপে বা আমাদের গবেষণায় নেই, সেটা থাকে না। সেই কারণে আমাদের টিআইবি জরিপের কোনো তথ্য, একইভাবে অন্য কোনো দেশের জরিপের কোনো তথ্য, চ্যাপ্টারের তথ্য এই সূচকে যায় না। যেটা যায় আন্তর্জাতিক কতগুলো জরিপের ভিত্তি করে। এবং সেটা হচ্ছে যে আমরা জানি যে এবারে পরে বলছি 13টা আন্তর্জাতিক জরিপের উপরে এরকম এবারে সূচকটি প্রণীত হয়েছে, যেটা সিপিআই মধ্যে যা বোঝায় গ্লোবালি, এর মধ্যে 13টা আন্তর্জাতিক জরিপের ডাটা অন্তর্ভুক্ত হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে 8টি জরিপ, এবং 8টি জরিপের সূত্রগুলো এখানে তালিকাটা আছে, আমি এখানে সময় ব্যয় করছি না। এবং এই ডাটা পিরিয়ডটা এবারে যে আমাদের বাংলাদেশের জন্য যে ডাটা পিরিয়ড, সেটা হচ্ছে যে মানে যে সময়ের তথ্য, সেটা নভেম্বর 2023 থেকে সেপ্টেম্বর 2025। আপনাদেরকে আগে বলছি, আবার বলছি, এটা কোনো এক বছরের তথ্যের উপর নির্ভর করে, এটা রোলিং ডাটা বলা হয়। কারণ 3 বছরের তথ্য, এক বছর বাড়ি মানে সার্বিকভাবে বিশ্লেষণ করে তারপর ভিত্তি করে জরিপটি প্রণীত হয়। বেসিক ফ্যাক্টস, মানে এবারের জরিপে 182টি দেশ অন্তর্ভুক্ত হয়েছে। গতবার ছিল 180টি, এবার 2টি দেশ অন্তর্ভুক্ত, নতুন দুটি দেশ অন্তর্ভুক্ত। একটা হচ্ছে বেলিজ, আর হচ্ছে ব্রুনেই দারুসালাম। এরা আগে ছিল না। বেলিজ মাঝখানে ছিল কিছুদিন, পরে আবার পর্যাপ্ত জরিপের ঘাটতির কারণে এরা অন্তর্ভুক্ত ছিল না। এবার তারা আবার অন্তর্ভুক্ত হয়েছে। এবং আমাদের ইস্ট এশিয়ার কান্ট্রি, যেটা আপনারা জানেন, ব্রুনেই দারুসালাম, সেই দেশে অন্তর্ভুক্ত হয়েছে। এবং এভারেজ এটা সূচকের মানে মূল স্কোর, সেটা হয় 0 থেকে 100। 0 হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত, দুর্নীতির কারণে আক্রান্ত দেশ, আর
100 হচ্ছে শতভাগ ক্লিন, পরিষ্কার যেটা বলা হয়, সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত। আর এবারে গড় স্কোর হচ্ছে 42, যে স্কোর দেশগুলো পেয়েছে তার গড় হচ্ছে 42, যেটা গতবার ছিল, গত বেশ এক দশক বেশি সময় ছিল 43। এবার বৈশ্বিক গড়টা কমেছে, এই বিষয়ে আমি পরে আরেকটু বলবো। যে অর্থাৎ এবারে সূচক বলছে যে সারা বিশ্বব্যাপী দুর্নীতির অবস্থাটা আগের তুলনায় আরো খারাপ হচ্ছে, ব্যাপকতা বাড়ছে, অর্থাৎ দুর্নীতির প্রভাবটা আরো প্রকট হচ্ছে। এটাই পরিমাপ। 42 হচ্ছে যে গড় স্কোর। এখন আমরা রেজাল্টটা হচ্ছে যে 100 মধ্যে 89 হচ্ছে হাইয়েস্ট স্কোর, যেটা ডেনমার্ক পেয়েছে। এরপরে সর্বনিম্ন হচ্ছে যে 9, সেটি পেয়েছে সুদান এবং সোমালিয়া। এটা পরে তালিকাটা আমি আরেকটু দেখাবো। 48টা দেশের স্কোর বেড়েছে, 64 দেশের স্কোর অপরিবর্তিত আছে, এবং 68 দেশের স্কোর কমেছে। অর্থাৎ মোটা দাগ কমেছে বা একই রকম আছে, এটা ধরলে যে দেখা যায় সেটার হার অনেক বেশি। বাংলাদেশের রেজাল্টটা হচ্ছে যে বাংলাদেশ এবার 24 পেয়েছে 100-র মধ্যে, যেটা স্কোর হিসাবে 2024-এর তুলনায় 1 পয়েন্ট বেশি, এবং উপর দিক থেকে হিসাব করলে 1 পয়েন্ট উপরে। গতবার ছিল 151, এবার 150। তবে স্কোরটা হচ্ছে যে আমাদের এবার হচ্ছে যে নিচের দিকে কাউন্ট করলে, এবার স্কোরের হিসাব, মানে একই স্কোর কিন্তু একাধিক দেশ পায়, পরে আমি তালিকায় দেখাবো, একই স্কোর একাধিক দেশ পায়। সেই হিসাবে হিসাব করলে বাংলাদেশের স্কোরটা নিচের দিক থেকে 13 সর্বনিম্ন, 13তম সর্বনিম্ন হচ্ছে যে বাংলাদেশের স্কোরটা, যেটি গতবার ছিল 14তম। সেই হিসাবে আমাদের স্কোরটা মানে আমাদের স্কোর ভিত্তিক র্যাঙ্কিংটা নিচের দিক থেকে হিসাব করলে এক ধাপ নেমেছে। এই রেজাল্টটা কি দেখাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা উই হ্যাভ লস্ট অপরচুনিটি, এবং এই অর্থে আমরা বলছি সেটা হচ্ছে যে স্কোরের যে মানে সোর্সেস গুলো আমরা অ্যানালাইজ করে আমরা দেখেছি, এবং টিআই থেকে যেটা বলছে, একটা আমাদের যে 24-এ গণ অভ্যুত্থান, সেটার ফলে যে ক্লেপ্টোক্রেসি বা চোরতন্ত্রের পতন হয়েছে, এটাকে ইতিবাচক ভাবে, এই বিষয়টাকে ইতিবাচক ভাবে কোন কোন তথ্যসূত্র বিশ্লেষণ করেছে, ইতিবাচক মূল্যায়ন করছে। The fact that চোরতন্ত্র was defeated, চোরতন্ত্রকে যে পরাজিত করা হয়েছে, পরাভূত করা হয়েছে, সেটাকে ইতিবাচক ভাবে দেখা হয়েছে, যার ফলে একটা স্কোর 1 পয়েন্ট বেড়েছে। কিন্তু আবার অন্য দিক থেকে বেশি বৃদ্ধি হয় না, আমরা এর চেয়ে ভালো করতে পারি না। তার কারণটা হচ্ছে যে নেগেটিভ অ্যাসেসমেন্ট ডিউ টু রিফর্ম সেটব্যাকস। আমাদের দেশে যে পরবর্তী পর্যায়ে প্রতিবাদ পতন পরবর্তী পর্যায়ে যে সংস্কার প্রক্রিয়া, সেখানে সেটব্যাক ডিরেলমেন্ট হয়েছে, এবং করাপ্ট প্র্যাকটিসেস যেটা ছিল সেটি একই ধারায় অব্যাহত আছে, সেটি দেখা গেছে। এবং একইভাবে আমাদের গভর্নেন্সে এই সময় যে সরকার বা মানে কর্তৃপক্ষ দায়িত্বে ছিল, তাদের ট্রান্সপারেন্ট মানে অ্যাকাউন্টেবল গভর্নেন্সের দৃষ্টান্ত কম ছিল, ঘাটতি ছিল। স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে সরকার পরিচালনার ক্ষেত্রে ঘাটতি ছিল। অর্থাৎ এই দুইটার সংমিশ্রণে আমাদের স্কোরটা ডিসঅ্যাপয়েন্টিং হয়েছে, হতাশাজনক। এবং শুধু তাই না, আমরা আরো কিছু বিস্তারিত আপনাকে দিচ্ছি। বাংলাদেশ রিমেইনস সেকেন্ড লোয়েস্ট অ্যামংস 8 সাউথ এশিয়ান কান্ট্রি। আমাদের দক্ষিণ এশিয়ায় যে 8টা দেশ আছে, তার মধ্যে এবারও আফগানিস্তানের পরে আমরা দ্বিতীয় সর্বনিম্ন, খুবই এম্বারাসিং যেটা। এবং ফোর্থ হচ্ছে যে 37টা এশিয়া প্যাসিফিক দেশ আছে এই তালিকায়, তার মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বনিম্ন, 37টা এশিয়া প্যাসিফিক দেশের মধ্যে আমরা চতুর্থ। এবং আমরা ওয়ান অফ দ্য লোয়েস্ট কুইন্টাল, যেটাকে বলে কুইন্টাল বাংলা হচ্ছে কুইন্টাল বাংলা কুইন্টাল হচ্ছে যে 1 কুইন্টাল হচ্ছে 20। লোয়েস্ট কুইন্টাল স্কোরের দিক থেকে আমরা লোয়েস্ট কুইন্টাল আছে শব্দটা, সরি লিখে নিয়েছিলাম, ভুলে গেছি বাংলা শব্দটা। অর্থাৎ 180টা দেশের মধ্যে আমরা মানে শেষের পরে 150 মধ্যে আমরা আছি, যেটার ফলে আমাদেরকে ক্লিয়ার যে ক্যাটাগরি আছে, ডিফারেন্ট ক্যাটাগরি অফ স্কোরের উপর ভিত্তি করে দেশগুলোকে ডিফারেন্ট ভাবে মূল্যায়ন করা হয়। সেই মূল্যায়নে আমরা এমন একটা দেশের মধ্যে যারা দুর্নীতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। উই আর লুজিং কন্ট্রোল অফ কারাপশন, আমরা দুর্নীতি নিয়ন্ত্রণের সক্ষমতা হারিয়ে ফেলছি। এবং আমাদের স্কোর 2025-এর স্কোরটা 2012 থেকে এই পর্যন্ত সর্বনিম্ন, এরপরে স্লাইডে আর কি দেখাবো। এবং এটা আরো শুধুমাত্র তাই নয়, ওভারঅল যে অ্যাভারেজ আছে 2012 থেকে 2025 পর্যন্ত, তার তুলনায় আমরা 2 পয়েন্ট কম, এবং 4 পয়েন্টস লোয়ার দ্যান দি হাই স্কোর অফ 20 আমাদের 28।
2017-তে এই পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল সিপিআইতে, সেটা ছিল 28, তার তুলনায় 4 পয়েন্ট কম আমরা এখনো আছি। এবং পুরো যে 16 থেকে 25 পিরিয়ড, সেখানে বাংলাদেশের লস 2টা পয়েন্ট লস হয়েছে, আমরা সেটা আগে বললাম। আমাদের আমাদের যে 24 স্কোর পেয়েছি সেটা 18 পয়েন্টস লোয়ার দেন দি গ্লোবাল এভারেজ। আমি আগে বলেছিলাম গ্লোবাল এভারেজ বা বৈশ্বিক যে গড় তার সেটা ছিল 42, আমাদের স্কোরটা 24 হওয়ার কারণে আমরা তার তুলনায় গড়ের তুলনায় 18 স্কোর কম পেয়েছি, এবং 21 পয়েন্ট লোয়ার দেন দি এশিয়া প্যাসিফিক এভারেজ অফ 45। এশিয়া প্যাসিফিকের 37টা দেশের এভারেজ হচ্ছে 45, আমাদের স্কোর 24 হওয়ার কারণে আমরা আমাদের স্কোরটা তাদের তুলনায় 21 কম। আমাদের আমরা বলছি যে স্কোরটা অত্যন্ত ডিসঅ্যাপয়েন্টিং, হতাশাব্যঞ্জক। আমাদের বাংলাদেশ এমন 122টা দেশের সাথে সংশ্লিষ্ট তালিকাভুক্ত যাদের স্কোর 50-এর কম, 50%, হাফের কম আমরা স্কোর পেয়েছি, যারা এরকম দেশ 122টি, এবং যাদেরকে বলা হয় সিরিয়াস কারাপশন প্রবলেমে জড়িত, দুরূহ মানে গুরুত্বপূর্ণ বা সিরিয়াস মানে কঠোর দুর্নীতি, মারাত্মক দুর্নীতি ক্ষতিগ্রস্ত। আবার আরেকটা বিবেচনায় আমরা অতি মারাত্মক দুর্নীতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত, সেটা হচ্ছে যে আমরা 18 পয়েন্ট লেস দেন দ্য গ্লোবাল এভারেজ অফ 42, বিশ্বের তুলনায় 18 পয়েন্ট কম। সেই বিবেচনায় এই তালিকায় যারা আছে তাদেরকে বলা হয় খুবই সিরিয়াস কারাপশন প্রবলেম, অতি গুরুত্বপূর্ণ দুর্নীতির সমস্যার মধ্যে আমরা জর্জরিত। আমাদের স্কোর 5 পয়েন্ট লেস দেন দি এভারেজ অথরিটিয়ান রেজিম। আমরা এই 3টা মানদণ্ডে এখানে বিশ্লেষণ করার চেষ্টা করেছি যে দেশগুলো বিভিন্ন যে গণতান্ত্রিক সূচক পরিমাপক যে সূচক আছে তার বিবেচনায় এইসব দেশগুলোকে অথরিটেরিয়ান বা কর্তৃত্ববাদী দেশ বলা হয়। তাদের গড় স্কোর যা, তার তুলনায় আমাদের স্কোর 5 পয়েন্ট কম, অর্থাৎ আমরা তাদের তুলনায় চোরতন্ত্রের প্রভাবটা আমাদের দেশে বেশি। 6 পয়েন্ট লোয়ার দেন দি কান্ট্রিজ যেখানে সিভিক স্পেস বলতে যাবো, যে মিডিয়া, সাধারণ মানুষের বাক স্বাধীনতা, ভিন্ন মতের স্বাধীনতা, এই সমস্ত মানদণ্ডে যে দেশগুলোকে ক্লোজ সোসাইটি বলা হয়, তাদের যে গড় স্পেস, ওই গড় স্কোর সেটা হচ্ছে যে 30, আমাদের স্কোরটা 24, তার তুলনায় আমাদের স্কোর 6 পয়েন্ট কম। এবং টিআইর এই সূচকে 182টা সূচক দেশের যে সূচক, এই সূচকে দেশগুলোকে অন্তর্ভুক্ত দেশগুলোকে জিওগ্রাফিক ডিভিশনে ভাগ করা হয়, মানে বলে যে ভৌগোলিক হিসাবে মানদণ্ডে বিবেচনা করলে যে দেশগুলোতে সবচেয়ে কম স্কোর হয় ঐতিহাসিকভাবে সেগুলো সাব সাহারান আফ্রিকা। সেই সাব সাহারান আফ্রিকার কান্ট্রিগুলোরও গড় স্কোর হচ্ছে 32, আমাদের স্কোর এই সাব সাহারান আফ্রিকান কান্ট্রির তুলনায় কম, অর্থাৎ 24 আমাদের স্কোর, যেটা অত্যন্ত বিব্রতকর। এখানে আমাদের স্কোরের সামারিটা আছে, আমরা রিপিট করতে চাই না, আপনারা দেখবেন। আর এইখানে হচ্ছে যে আমাদের 2001 থেকে যখন থেকে আমরা অন্তর্ভুক্ত হয়েছি, নেক্সট স্লাইড, এটা আপনারা দেখবেন প্রিন্ট আউট আছে না, এখানে দেখবেন 2টা গ্রাফ আছে। একটা হচ্ছে যে আমাদের যে স্কোরের চিত্রটা 2001 থেকে শুরু করে 2025 পর্যন্ত, সেটি আপনারা একটা দেখতে পাচ্ছেন। আর র্যাঙ্কিং এর বা নিচের থেকে অবস্থান বিবেচনা করলে সেটা চিত্রটা দেখতে পাচ্ছেন। এখানে দেখাচ্ছি আমরা যে স্কোর 2024-এ ছিল 23, 1 স্টেপ বেড়েছে, 1 পয়েন্ট বেড়েছে 24, কিন্তু আবার আমাদের নিচের দিক থেকে হিসাব করলে স্কোরের মানদণ্ডে হিসাব করলেই আমরা দেখতে পাচ্ছি 14, আমরা গতবার 14তম ছিলাম, এবার 13তম 13তম। আর এই কথাটা আমি আগে বলে ফেলেছি, তারপরে এখানে স্লাইডে আছে, একটু বিস্তারিত তথ্য আপনারা যারা আগ্রহী দেখে নেবেন। জাস্ট এইটুকুই বলবো যে যে দেশগুলো আমরা রিজিওনাল হিসাবে, আঞ্চলিক হিসাবে, ভৌগোলিক হিসাবে বিবেচনা করলে সাব সাহারান আফ্রিকার দেশগুলোর তুলনায় আমরা সবচেয়ে বেশি মানে কম স্কোর পেয়েছি, যাদের সর্বনিম্ন গড় স্কোর হচ্ছে 32, আমাদের 24। একইভাবে যেটা রেজিম টাইপ, অর্থাৎ গভর্নমেন্টের চরিত্র, ফুল ডেমোক্রেসি, ফ্লড ডেমোক্রেসি, হাইব্রিড রেজিম, অথরিটেরিয়ান। আপনারা দেখেন অথরিটেরিয়ান 59টা দেশ আছে যাদের গড় স্কোর 29, আমাদের স্কোর 24। আবার একইভাবে সিভিক স্পেসের মানদণ্ডে 29টা দেশ আছে যারা ক্লোজড, তাদের, এবং তার মধ্যে তাদের গড় স্কোর 30, আমাদের স্কোর 24। সো ভেরি অ্যাপলিং এন্ড ভেরি ডিস্টার্বিং পিকচার। ভৌগোলিক বিশ্লেষণটা এখানে ম্যাপে আছে, আমি সেখানে সময় করে দক্ষিণ এশিয়ার চিত্রগুলো করেছে। সার্বিক চিত্র, দক্ষিণ এশিয়ার চিত্রটা আমরা দেখাচ্ছি এই স্লাইডে, আপনারা দেখবেন বিস্তারিত, আশা করি আগ্রহ থাকলে দেখে নেবেন। ও বরাবরের মতো ভুটান এখনো পর্যন্ত দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো স্কোর করেছে, যদিও তাদের স্কোর 1 পয়েন্ট কমেছে এবার,
তাদের র্যাঙ্কিং হিসাব করলে এই বছর তারা 18তম দেশ, উপর দিক থেকে, তালিকার উপর দিক থেকে 18তম দেশ। এরপরে আছে ভারত এবং মালদ্বীপ 39 পয়েন্ট পেয়ে দুটা দেশে 1 পয়েন্ট করে স্কোর বেড়েছে। আর শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কা আছে তারপরে 35 স্কোর হয়েছে, তাদের 3 পয়েন্ট বেড়েছে। এটা আমার পরের বক্তব্যে একটুখানি আসবে। এবার তাদের 3 পয়েন্ট বেড়েছে। আর নেপালের গতবারের মতো আছে। আর হচ্ছে আফগানিস্তানের স্কোর 1 পয়েন্ট কমেছে। বাংলাদেশ 23 থেকে 24 হয়েছে। এটি হচ্ছে যে বৈশ্বিক চিত্র। আমি যেটা বলেছিলাম যে আপনারা দেখবেন যে একই স্কোর পাওয়া মানে একাধিক দেশ হতে পারে। যেমন টপ স্কোরার যে কান্ট্রিগুলো, ডেনমার্ক, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, এই সমস্ত দেশগুলো এখানে বাম দিকে গ্রিন ইয়েতে কালারে দেখতে পাচ্ছি আমরা। যেমন চতুর্থ স্থানে যারা আছে তারা সেখানে একাধিক কান্ট্রি আছে। নিউজিল্যান্ড এবং নরওয়ে, অর্থাৎ নিউজিল্যান্ড নরওয়ে দুইটা দেশই একই স্কোর পেয়েছে, অর্থাৎ তারা উপর দিক থেকে 34তম। একইভাবে অন্যান্য দেশের তালিকাতে আছে। আমাদের একটু লক্ষ্য করবেন যে যে দেশগুলো এখানে মানে টপ 10 এর মধ্যে আছে, তাদের মধ্যে এশিয়ার দুটো মাত্র দেশ আছে, হংকং এবং সিঙ্গাপুর। মানে ভুটান আমাদের পার্শ্ববর্তী দেশ, এখনো সেখানে যায় না, তাদের স্কোর 71, এখানে 73 পর্যন্ত আছে স্কোরে এই লিস্টে। আর যেগুলো যে স্কোর গুলো সবচেয়ে সর্বনিম্ন বটম 10 এবং তাদের যে র্যাঙ্ক, আপনি দেখবেন যে সর্বনিম্ন সাউথ সুদান এবং সোমালিয়া, অর্থাৎ এই দুটা দেশে 9 স্কোর পেয়েছে। ঠিক আছে, যার ফলে তারা সর্বনিম্ন অবস্থানে আছে, তাদের নিচের দিক থেকে প্রথম। এরপরে ভেনেজুয়েলা, তারপরে আছে আবার এরিত্রিয়া, লিবিয়া, ইয়েমেন। এরিত্রিয়া, লিবিয়া, ইয়েমেন তিনটা দেশে 13 স্কোর পেয়েছে, অর্থাৎ তারা নিচের দিক থেকে তৃতীয় সর্বনিম্ন। আমাদের হিসাব করলে এরকম একইভাবে আমরা নিচের দিক থেকে 13তম, সেটা আগে বলেছি আমি। নেক্সট স্লাইড। এরপর আরো কিছু হাইলাইট, যেটা আমরা অন্যান্য যারা হাই পারফরমেন্স কান্ট্রি গুলো আছে, ভালো পারফর্ম করে, তার মধ্যে ভুটান আগে বলেছি, ভুটানের সাথে জাপান একই স্কোর পেয়েছে 71। সিশেলস একটা দেশ, আফ্রিকান কান্ট্রি, সেখানে তারা 74 পেয়েছে, খুবই ভালো রেজাল্ট। ইউকে, যুক্তরাজ্য 70, অস্ট্রিয়া, বেলজিয়াম, ইউএই 69, বার্বাডোস, সিশেলস, তাইওয়ান, ফ্রান্স, এগুলো আমি আর বিস্তারিত বলবো না। অন্যান্য নোটেবল যে বিগ পারফরমেন্স আছে, যেমন ইউএসএ এর স্কোর সবাই উদ্বেগ প্রকাশ করে থাকে। ইউএসএ স্কোর যেহেতু তারা নিজেদেরকে গণতান্ত্রিক দেশ বলে দাবি করে, তুলনামূলকভাবে বেশ মধ্যম পর্যায়ে 64। চায়না খুবই কম, 43। ভারত বড় দেশ হিসেবে 39 কম হিসেবে ধরে নেওয়া হয়। রাশিয়া খুবই ইন্টারেস্টিং, ওয়ান অফ দি বিগ পাওয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড, সে তাদের স্কোর বাংলাদেশের চেয়েও কম, 22। সো দেয়ার আর সাম সিগন্যালস ফ্রম হিয়ার। অন্যান্য যারা এশিয়ান কান্ট্রিগুলো আমাদের পার্শ্ব মানে পার্শ্ববর্তী অঞ্চলে, এশিয়া এবং এশিয়া প্যাসিফিক কান্ট্রিগুলো, সেগুলোর লিস্টগুলো এখানে, স্কোরগুলো এখানে আছে, আমি সময় বের করছি না, সেখানে আপনারা দেখবেন। আমাদের সাথে একই স্কোর পেয়ে 13তম অবস্থানে আছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, প্যারাগুয়ে এবং আমরা, তিনটা দেশ একই স্কোর 24 পেয়েছে। এখানে আমি এই স্লাইডের ডান দিকের অংশটাতে একটা জিনিস আপনাদের সাথে তুলে ধরছি, সেটা হচ্ছে, সেটাকে আমরা গ্লোবাল ইকোনমি অফ কারাপশন বলি। দুর্নীতির যে বৈশ্বিক একটা অর্থনীতি আছে, অর্থাৎ চাহিদা এবং সরবরাহ। বাংলাদেশের মতো দেশে যে চোরতন্ত্র হয়, এর ফলে একটা বিশাল প্রভাব কিন্তু আমাদের দেশ থেকে অর্থ পাচার হয়, সেটার উপর পড়ে। যে দেশ আমাদের ব্যর্থতা যে আমরা অর্থ পাচার প্রতিরোধ করতে পারি না, এটা আমাদের অবশ্যই সক্ষমতার ঘাটতি হতে পারে, আমাদের চোরতন্ত্রের নিয়ন্ত্রণের ঘাটতি ইত্যাদি কারণে। কিন্তু এটা আমরা হচ্ছে সাপ্লাই সাইড, আমরা দুর্নীতির সরবরাহ করছি, দুর্নীতির ফসল বিদেশে পাচার করছি। কিন্তু যে দেশগুলোতে যাচ্ছে সেটা হচ্ছে চাহিদাকারী দেশ। আমাদের মধ্যে দেশের দুর্নীতি বৃদ্ধি পেলে বিশ্বের অনেক দেশ আছে, তারা লাভবান হয়। এবং সেই লাভবান দেশগুলো, বাংলাদেশের ক্ষেত্রে আরো অনেক দেশ আছে, বাংলাদেশের ক্ষেত্রে যে দেশগুলো আমরা জানি সবচেয়ে বেশি অর্থ পাচারের ডেস্টিনেশন, তাদের চিত্রটা দেখেন। সিঙ্গাপুর আমাদের চেয়ে অনেক ভালো স্কোর করেছে, 84। অথচ সিঙ্গাপুর মানে স্কোর 84, তাদের অবস্থান উপর থেকে তৃতীয়, অথচ তারা হচ্ছে ওয়ান অফ দ্য টপ ডেস্টিনেশন অফ বাংলাদেশ খারাপ মানে। ঠিক আছে, ওরা ডিমান্ড সাইড আমাদের। একইভাবে সুইজারল্যান্ড দ্বিতীয়, অস্ট্রেলিয়া, হংকং, এই সমস্ত দেশগুলোতে আমাদের অর্থ পাচার হয়। কানাডা, সেখানে আমাদের অর্থ পাচার হয়। ইউকে ফর এক্সাম্পল, ইউকে ইজ ওয়ান অফ দি লার্জেস্ট ডেস্টিনেশন অফ বাংলাদেশের স্টোলেন মানি। তারা 75 স্কোর পেয়েছে, 70 স্কোর পেয়েছে 20তম অবস্থানে, এবং আমরা পেয়েছি 24 স্কোর এবং 13তম অবস্থানে নিচের দিক থেকে।
সো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একটা দ্যার ইজ এ মানে ডিলেমা, ডাইকোটমি গ্লোবাল ইকোনমিতে, যে দুর্নীতি যে বিকাশটা ঘটে সেটা আমরা অবশ্যই দায়টা আমাদেরকে নিতে হয়, কিন্তু এটা চাহিদাটার কারণে কিন্তু এটা নিয়ন্ত্রণ, বিশেষ করে অর্থ পাচার চোরতন্ত্র নিয়ন্ত্রণ করাটা খুব ডিফিকাল্ট হয়, এবং পাচারকৃত অর্থ ফিরত আনাটাও অনেক ডিফিকাল্ট হয়। সেটা নিয়ে আপনার সাথে আগে আলোচনা করেছি, পরবর্তীতে আমরা দরকার আলোচনা করতে পারবো। সার্বিকভাবে বৈশ্বিক যেটা টিআই যেটা এবার বলছে, বৈশ্বিকভাবে হতাশাব্যঞ্জক চিত্র বিরাজ করছে। কোনো দেশই শতভাগ স্কোর করে নাই, এবং মোস্ট কান্ট্রিজ হ্যাভ ফেইলড টু মেক প্রোগ্রেস। বেশিরভাগ দেশই উন্নতি করতে ব্যর্থ হয়েছে। যে কথাগুলো আমি আগে বলেছি সেগুলো রিপিট না করে যেটা বলতে চাই যে আমাদের এই সূচকের মতে ওয়ার্ল্ডের বিশ্বের 80%-এরও বেশি জনগণ যারা ভেরি সিরিয়াস করাপশন প্রবলেম আওতাভুক্ত দেশগুলো তাদের মধ্যে বসবাস করছে। অর্থাৎ যে সমস্ত দেশগুলো গড় স্কোর যে 42 তার তুলনায় কম যে স্কোর পেয়েছে, সেই সমস্ত দেশগুলোকে বিশ্বের 80% মানুষের বসবাস, আমরা তার অন্তর্ভুক্ত, এবং আমরা তাদের মতো ভেরি সিরিয়াস করাপশন প্রবলেম দ্বারা জর্জরিত। এবং যদি বৈশ্বিকভাবে এসত্য টিআই যেটা বলছে দুর্নীতি নিয়ন্ত্রণযোগ্য, মানে এমন না যে মেনে নিতে হবে, নিয়ন্ত্রণ করা সম্ভব। কিছু কান্ট্রি আছে যেগুলো ভালো করেছে, যেমন এখানে আমি একটা তথ্য আপনাদেরকে বলি, 11.53% অর্থাৎ 21টা দেশ 182টা দেশের মধ্যে, যারা 2012 থেকে হিসাব করে যে গড় ট্রেন্ড অ্যানালাইসিস করা হয়েছে তার উপর ভিত্তি করে বলা হচ্ছে যে এরা ভালো সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট করতে পেরেছে। 21টা দেশ 182টার মধ্যে গত 2012 থেকে এই পর্যন্ত ট্রেন্ড অ্যানালাইসিস দেখাচ্ছে তারা সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ করেছে, এবং তার মধ্যে এশিয়া প্যাসিফিকে 8টা দেশ আছে, আমেরিকাতে 2টা, ইস্ট এশিয়া, ইস্ট ইউরোপ এন্ড সেন্ট্রাল এশিয়াতে 7টা, মিডল ইস্ট এবং নর্থ আমেরিকাতে কোনো দেশই নাই, সাব সাহারান আফ্রিকাতে 7টি, এবং ওয়েস্টার্ন ইউরোপ এবং ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে 31টার মধ্যে 7টি দেশ। আমাদের দক্ষিণ এশিয়ার এই মানদণ্ডে কেউ পড়ে নাই, যদিও আমাদের ভুটানের পারফরমেন্স খুবই ভালো। সার্বিকভাবে যে মেসেজিংটা গ্লোবাল, মানে বৈশ্বিকভাবে যে বার্তাটা দেওয়া হচ্ছে, যেটা আমি আগে বলেছি ইতিমধ্যে, বৈশ্বিকভাবে দুর্নীতির ব্যাপকতা গভীরতা বাড়ছে, এবং এমন কান্ট্রিগুলোতে যেখানে হু ক্লেম টু বি ডেমোক্রেসিস, যারা নিজেদেরকে গণতান্ত্রিক বলে পরিচয় দেয় বা ভাবে, এমন দেশগুলোতে দুর্নীতির ব্যাপকতা নিয়ন্ত্রণের পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারে না, বা বাড়ছে, খারাপ অবস্থা তুলনামূলকভাবে খারাপ হচ্ছে। এবং এর সাথে একই জিনিসটা দেখা যাচ্ছে যে দুর্নীতির ব্যাপকতা বাড়ছে, তার পাশাপাশি যে চিত্রটা বৈশ্বিকভাবে খুব পরিষ্কারভাবে অনেকটা কোরিলেশনের মধ্যে দেখা যাচ্ছে যে যেসব দেশে দুর্নীতি বেশি সেসব দেশে মিডিয়া এবং সিভিক স্পেসের উপরে চাপ বেশি। এটা আমরা কিন্তু প্রতিনিয়ত ভোগ করছি, আমরা দেখতে পাচ্ছি। এবং তার আরেকটা সূত্র হিসেবে, প্রতিফল হিসেবে আমরা যেটা দেখতে পাই যে ওপেননেস বা স্বচ্ছতার সংস্কৃতি এবং পাবলিক ইন্টারেস্ট রিলেটেড ডিসিশনসে যে জনগণকে সম্পৃক্ত করা, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য, এবং স্বচ্ছতা নিশ্চিত করা, এবং গভর্নেন্স সরকার পরিচালনায় অ্যাকাউন্টেবিলিটি আর ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এই সমস্ত দেশগুলোতে ঘাটতি দেখা যায় বিদ্যমান। এবং এর ফলে যেটা দেখা যাচ্ছে, আমরা সাম্প্রতিককালে টিআই বলছে যে গ্লোবাল ফ্রাস্ট্রেশন এগেইনস্ট রেজিম এবং এগেইনস্ট গভর্নমেন্ট বাড়ছে, যার প্রতি দৃষ্টান্ত দেখা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, উন্নত তুলনামূলকভাবে অনুন্নত দেশগুলো সহ বিভিন্ন দেশে মানুষের মধ্যে স্ট্রিট, মানে পথে নামার প্রবণতা বাড়ছে, বিশেষ করে ইয়াং জেনারেশন এর বিরুদ্ধে দাঁড়াচ্ছে, যেটা দৃষ্টান্ত আমরা আমাদের দেশে দেখেছি। তবে বলছে টিআই যে করাপশন ইজ নট ইনএভিটেবল, এটা মানে মানতে হবে, হবেই এমন কোনো কথা নাই। অনেক কান্ট্রি এটা ইতিমধ্যে প্রমাণ করেছে যে এটা পরিবর্তন করা সম্ভব। আমি সেটা আগে একটু বলছি, শুধু যেটা বলতে চাই, ওই সমস্ত দেশে কি ঘটেছে যার ফলে পরিবর্তন করা সম্ভব হয়েছে, তারা ইন্টিগ্রিটি বা শুদ্ধতা এবং কন্ট্রোল, করাপশনকে নিয়ন্ত্রণ করার জন্য রেটোরিক্সের বাইরে, বাগাড়ম্বরের বাইরে গিয়ে তারা আসলে দুর্নীতিকে একটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে, সেই কারণে তারা ভালো করতে পারছে। যারা দুর্নীতির কারণে অভিযুক্ত তাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করা, কোনো প্রকার ইম্পিউনিটি না দিয়ে, বিচারহীনতা গ্রহণযোগ্য না করে, স্টেট ইনস্টিটিউশন গুলো কার্য করে, এবং মিডিয়া সিভিক স্পেসের উপরে যে আঘাত বা নির্যাতন, আক্রমণ, নিয়ন্ত্রণ, সেগুলোকে যত বেশি যারা
কমিয়ে আনতে পেরেছে। যত বেশি মিডিয়াম সিভিক স্পেসটা উন্মুক্ত, তত বেশি দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয় বলে গবেষণায় দেখাচ্ছে। এবং এই সিক্রেসি বা স্বচ্ছতার ঘাটতির কারণে শুধুমাত্র দেশের দুর্নীতি বিকশিত হয় তাই নয়, দেশ থেকে দুর্নীতির যে ফল বা অর্থ সম্পদ পাচারের প্রবণতা বা সুযোগটা বৃদ্ধি পায়, যেটি ভুক্তভোগী আমরা। বাংলাদেশের যে রেজাল্টটা সেটা আমি ইতিমধ্যে যেটুকু বলেছি, এটা আরেকটু যদি আমরা ইন্টারপ্রেট করতে চাই, বুঝতে চাই, আমাদের স্কোর 1 পয়েন্ট হায়ার, গতবারের তুলনায় 1 পয়েন্ট বেশি, এবং তবে র্যাঙ্কিং এর দিক থেকে নিচের দিক থেকে র্যাঙ্কিং এক স্টেপ নিচে। যেটার যে বার্তাটা দিচ্ছে এই সূচক, সেটা হচ্ছে যে একটা আমাদের যে প্রতিরোধ বিরোধী যে জুলাই আন্দোলন, সেটির একটা ইতিবাচক মূল্যায়ন এবং বিশ্লেষণ হয়েছে এই সূচকের মাধ্যমে, যার ফলে ইমিডিয়েট ইমপ্লিকেশন, যারা সূচকের তথ্য দিয়েছে তারা ভেবেছে বাংলাদেশে একটা পরিবর্তনের সুযোগ হয়েছে, সেটাকে সেই কারণে ইতিবাচক ফল স্কোর তারা দিয়েছে। কিন্তু অন্য দিক থেকে শুধুমাত্র এটি সীমাবদ্ধ একের মধ্যে, এই কারণে যে পরবর্তী যে পরিবর্তনগুলো, পরবর্তী যে পথযাত্রা, সেটি আমাদেরকে সেই একই ফলাফল বা একই মূল্যায়ন করতে পারেনি তারা। এবং তার অন্যতম কারণ তিনটি এখানে বলা হচ্ছে। সে একটা হচ্ছে যে আমরা দেখেছি মাঠ পর্যায়ে থেকে সারা দেশে বিভিন্ন ভাবে প্রতিবাদ পতনের পর থেকেই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি ইত্যাদি অব্যাহত ছিল, এবং সেখানে রাজনৈতিক এবং সরকারি শক্তি, আমলাতান্ত্রিক শক্তি অন্তর্ভুক্ত ছিল। অন্তর্বর্তীকারী সরকারের যে দায়িত্ব বা কর্তব্য বা ম্যান্ডেট যেটা ছিল, সেটি পালনের ক্ষেত্রে ওরা সরকার পরিচালনার ক্ষেত্রে একদিক থেকে স্বচ্ছতা, জবাবদিহিতার চর্চা দৃষ্টান্ত স্থাপন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে অনেক ক্ষেত্রেই। অন্য দিক থেকে যেটা হয়েছে, যে রিফর্ম প্রসেসটা হয়েছে, সেখানে ইতিবাচক অনেক কিছু হওয়া সত্ত্বেও প্রায় প্রতিটা ক্ষেত্রেই একটা পিছু টান আছে। এক ধরনের যে ফাউন্ডেশনটা তৈরি হয়েছে সেটি দুর্বল, নাজুক ফাউন্ডেশন তৈরি হয়েছে, যেটির ফলাফল আমরা এই নেতিবাচক মূল্যায়নের মধ্যে দেখতে পাই। আমাদের এই রেজাল্টটা যেটা, সেটা মানে যে সমস্ত দেশগুলো মোটামুটি ভাবে আমাদের মতো সমপর্যায়ের স্কোরে ছিল, এই যে 2012 থেকে 2025 পর্যন্ত, আমাদের মতো বা আমার তুলনায় এমনকি কম স্কোর পেয়ে শুরু যাত্রা করেছে 2012 থেকে, তার মধ্যে বেশ কিছু দেশ বাংলাদেশের তুলনায় অনেক ভালো করেছে, তারা এগিয়ে যাচ্ছে, তাদের স্কোর অনেক উন্নত হয়েছে। যার মধ্যে আছে, এখানে উল্লেখ করা হচ্ছে, এই তালিকা আমার না, এটা টিআই থেকে বলছে ওরা, নেপাল, লাওস, ভিয়েতনাম, তিমোর লিস্টে, অর্থাৎ পূর্ব তিমোর, ইউক্রেন, অ্যাঙ্গোলা, শ্রীলঙ্কা রিসেন্টলি, যারা সাকসেসফুলি ম্যানেজ করেছে করাপশনকে কন্ট্রোল করার জন্য এবং স্কোর ভালো পাওয়ার জন্য ভালো পেতে সফল হয়েছে। শ্রীলঙ্কা এই বছর আমি আগে বলেছি তারা 3 পয়েন্ট বেশি পেয়েছে গতবার, বিকজ তাদের রিফর্মের কনসিস্টেন্সি স্ট্রঙ্গার দেখা যাচ্ছে। এবং এর পেছনে অন্যতম কারণটাই হলো, আমি রিপিট করছি, যে কম্প্রিহেন্সিভ এন্ড স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশন রিফর্ম। পিক এন্ড চুজ রিফর্ম করে নাই তারা, তারা কম্প্রিহেন্সিভলি স্ট্র্যাটেজিক্যালি কৌশলগত করেছে, যেটার সুফল তারা পাওয়া শুরু করেছে। এবং ডিজিটালাইজেশন করেছে পাবলিক সেক্টরে, খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, আমরা সেদিকে যেতে পারিনি পুরোপুরি। পাশাপাশি যেটা হয়েছে, যে যারা দুর্নীতি করে তাদেরকে বিচার আওতায় আনতে তারা সক্ষম হয়েছে, ইত্যাদি কারণে সুফলগুলো তারা পেয়েছে। এবং বিশেষ করে পলিটিক্যাল, গভর্নমেন্টাল এবং কর্পোরেট করাপশন, সেটাকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা এবং এই খাতগুলোতে স্বচ্ছতা প্রতিষ্ঠা করা, এগুলো সাফল্যের ফলাফলটা দুর্নীতি নিয়ন্ত্রণে তারা দেখাতে পেরেছে, এবং যার ফলে তাদের স্কোর আগের তুলনায় বেড়ে গেছে। আমরা সেটাতে ব্যর্থ হয়েছি। আমাদের চিত্র বিশ্লেষণটা আর একটুখানি শেষ করার আগে, আমরা একটা অপরচুনিটি লস করেছি বলে মনে করি, আমরা টিআইবি মনে করি এটি, আমরা এই টিআইবি বিশ্লেষণের সাথে একমত হয়ে বলছি, আমাদের যে সম্ভাবনা তৈরি হয়েছিল 24-এর গণঅভ্যুত্থানের পরে চোরতন্ত্র পতনের মাধ্যমে, এবং এক ধরনের ধারণা এবং প্রত্যাশা তৈরি হচ্ছিল যে চোরতন্ত্রের বাস্তব পরিবর্তন করবে, চোরতন্ত্র শুধু ব্যাকসিটে যাবে সেটা নয়, কিন্তু পরবর্তী এবং সেটার ইতিবাচক সুফলে যেরকম কিছুটা প্রতিফলন ঘটেছে, অন্যদিক থেকে পরবর্তীতে দেখা যাচ্ছে যে ব্যাকসিটে শুধুমাত্র আছে, পতন হয়নি চোরতন্ত্র, যে কারণে এবং তার বিভিন্ন উপাদানগুলো আমি ইতিমধ্যে বলেছি, সেগুলোর কারণে আমাদের ফলাফল যেভাবে প্রত্যাশা ছিল আমাদের জাতি হিসাবে, এই দেশের মানুষ হিসাবে, নাগরিক হিসাবে, সেদিকে আমরা অগ্রগতি করতে পারিনি। এবং সেখানে কয়েকটা জিনিস আমরা রিপিট করছি, যে ফাউন্ডেশন ফর স্টেট রিফর্ম, রাষ্ট্র সংস্কারের যে ভিত্তিটা তৈরি হয়েছে, সেখানে ফ্র্যাজিলিটি বা ভঙ্গুর একটা অবস্থা বা দুর্বল একটা অবস্থা আছে, সেখানে কি কাজ করেছে, কোনো কৌশল কাজ করে, অ্যাডভোকেজম কাজ করেছে। পলিটিক্যাল এন্ড ব্যুরোক্রেটিক রেজিস্ট্যান্স, রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক
প্রতিরোধ এখানে কাজ করেছে। রাষ্ট্র সংস্কারের পর্যালোচনায়, রাষ্ট্র সংস্কার বিষয়ক আলোচনায় রাজনৈতিক দলগুলো যে সমস্ত সুপারিশের মাধ্যমে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করা সম্ভব সেগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। অন্যদিক থেকে আমলাতন্ত্র সরকারের যখন অর্ডিন্যান্স প্রণয়ন হয়েছে সেখানে আমলাতন্ত্র সেখানে প্রতিরোধ সৃষ্টি করেছে। প্রতিটা অর্ডিন্যান্স আমরা আপনাদের মাধ্যমে ইতিমধ্যে প্রকাশ করেছি, যেগুলো আমরা বিশ্লেষণ করছি। প্রতিটা ক্ষেত্রে ইতিবাচক দিকগুলো কিছু রেখে যেগুলো আসলে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ, দুর্নীতি দুদক সংস্কার সহ, সেখানে কিন্তু আমাদের আমলাতন্ত্র প্রতিরোধ সৃষ্টি করেছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যার ফলে রাজনৈতিক আমলাতান্ত্রিক সক্ষতার কারণে, পরিসংযোগ সাহায্যের কারণে রিফর্ম প্রক্রিয়া বা সংস্কার প্রক্রিয়া প্রত্যাশিত মাত্রায় পর্যায়ে যেতে পারেনি, অগ্রগতি করতে পারেনি, বরং প্রতিহত হয়েছে, ডিরেল হয়েছে বলে আমরা বলছি। যার ফলে যে যেমন দৃষ্টান্ত হিসেবে আমরা যেটা বলছি, দুর্নীতি দমন কমিশনের দীর্ঘদিনের প্রত্যাশা, আপনারা এই ঘরে যারা উপস্থিত, দেশের ঘরের বাইরে যারা শুনছেন দেখছেন, সকলের প্রত্যাশা দুদক একটা স্বাধীন, সুপরিপূর্ণ, স্বাধীন, জবাবদিহিমূলক, কার্যকর প্রতিষ্ঠান হবে, দুর্নীতি মুক্ত প্রতিষ্ঠান হবে। এই তিনটা উপাদানের জন্য, চারটা উপাদানের জন্য যে সুপারিশগুলো দুদক সংস্কার কমিশনের ছিল, আপনারা আমাদের দেশবাসীর প্রত্যাশার উপর ভিত্তি করে প্রণীত সুপারিশগুলো, সেগুলো কোনোটাই বাস্তবায়িত হয় নাই। একটা অডিয়েন্স হয়েছে, সেই আসলে সেই কর্তৃত্বপরায়ণতা এবং দুদকের অকার্যকরতা, জবাবদিহিহীনতা সুরক্ষা দেওয়ার জন্য, আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ, দুদকের মধ্যে নিয়োগ সুরক্ষার জন্য, দুদকে যারা দুর্নীতিগ্রস্ত কর্মচারী তাদেরকে উৎখাত করা, তাদেরকে বহিষ্কার করা, বিচার আওতায় আনার যে সুনির্দিষ্ট সুপারিশ ছিল, কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। অর্থাৎ শুধুমাত্র রাজনীতি, আমলাতন্ত্র, দুদক সংস্কারের প্রতিবন্ধক ছিল না, দুদক নিজেও তার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে আমাদের কাছে তথ্য আছে। এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের যে আরেকটা বিষয় হচ্ছে যে তারা যে ঘোষণাগুলো দিয়েছেন জাতির কাছে, যে অঙ্গীকারগুলো করেছেন, যে দায়িত্বটা গ্রহণ করার পর যে সমস্ত কথাগুলো, যেমন স্বচ্ছতা, জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে বলেছিলেন, তাদের মেয়াদ করবেন সেটা, পরের মেয়াদের পরের জন্য তো ভিত্তি তৈরি করবেন, নিজেদের জন্য যেটা বলেছিলেন সম্পদ বিবরণী প্রকাশ করবেন উপদেষ্টাদের, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা নেওয়া হবে, প্রকাশ করতে করার কথা বলা হয়নি, কিন্তু আমরা চেয়েছিলাম প্রকাশ। এই কোনো অগ্রগতি এখনো পর্যন্ত হয়নি, সরকারের মেয়াদ শেষ হচ্ছে। আমরা গণমাধ্যমে জানতে পারছি যে শেষ মুহূর্তে প্রকাশ করবেন, এটা এক ধরনের প্রহসন হবে, আমরা সেটা দেখতে চাইনি। যাই হোক, এই ধরনের প্রতিকূলতার কারণে বাস্তবে সংস্কারগুলো হয়নি এবং সংস্কারের যে সম্ভাবনা সেটা প্রতিহত, মানে প্রতিকূলতার মুখোমুখি হয়েছে। আমলাতান্ত্রিক রেজিস্ট্যান্সের কথা বলেছি। একটা হয়েছে যে আমি যেটা রিপিট করছি, যে আমরা 5 আগস্ট বিকেলবেলা থেকে যেটা দেখেছি, সারা দেশে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, রাষ্ট্র কাঠামোতে দখল করার যে শক্তিগুলো রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক সরকারি প্রশাসন যন্ত্র, ওই ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি দলবাজি, দখলবাজি, সচিবালয়ের অভ্যন্তরে দলবাজি হয়েছে, মততন্ত্র হয়েছে, সেটার আবার বিকাশ ঘটেছে মাঠ পর্যায়ে সারা দেশে, এবং সেটা আবার 5 তারিখ থেকেই শুরু হয়েছে দলবাজি, দখলবাজি। এক ধরনের মনোপোলাইজ যে দলবাজি ছিল, একচেটিয়া দলবাজি ছিল, সেটার জায়গায় আরেকটা দলবাজি, আরেক ধরনের দলবাজি প্রতিস্থাপিত হয়েছে, যেখানে আবার কিছুটা দ্বিমাত্রিক, কোনো কোনো ক্ষেত্রে ত্রিমাত্রিক আছে দলবাজি, দখলবাজি। যার ফলে যে এই শক্তিগুলো, তারা ভেবেছে যে চোর পতন হয়েছে, ফাইন, কিন্তু এবার আমাদের পালা, এবার আমাদের পালা, যে ভাব মানসিকতা, সেটার সিনড্রোম আমরা দেখতে পেয়েছি, যে কারণে আমরা ভালো করতে পারিনি ফলাফল। যার ফলে সামনের দিকে তাকাতে গেলে কি করতে হবে সেটি তো সব পরিষ্কার, আমি মনে করি যা বলেছি তার মধ্যে। তারপরেও দু একটা জিনিস আমি বলতে চাইছি, হচ্ছে যে এখন দায়িত্ব নির্বাচন পরবর্তী নতুন সরকার খুবই স্বাভাবিকভাবে, এবং সবগুলি সরকার, যারা দল, রাজনৈতিক দল, বড় দলগুলো বিশেষ করে যারা ম্যানিফেস্টো প্রকাশ করেছেন, তারা যেরকম তাদের ম্যানিফেস্টোতে বা তাদের প্রচার প্রচারণায় দুর্নীতি বিরোধী অবস্থান ঘোষণা করছেন, একইভাবে এই দলগুলোই কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনার পর্যায়ে দুর্নীতি দমন কমিশনের যে প্রস্তাবনাগুলো, সুপারিশগুলো ছিল, প্রায় 100% সুপারিশের ক্ষেত্রে প্রায় 100% রাজনৈতিক দল একমত হয়েছে। অর্থাৎ আমাদের রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে বা যারা ক্ষমতার বাইরের সংসদে থাকবে বা বিরোধী দলে থাকবে, তাদের সকলের উপরে দায়িত্বটা হবে এই যে অঙ্গীকারগুলো, যে ওয়াক দ্য টক, যারা যে কথাগুলো বলছে সেগুলো বাস্তবায়ন করার জন্য অঙ্গীকারাবদ্ধ থাকা এবং সেটা চর্চা দেখানো। শুধু বললেই হবে না আমরা দুর্নীতি ক্ষমতায় গিয়ে টুটি চেপে ধরবো, কোন দুর্নীতি নির্মূল করবো, সেটা কিভাবে করবো সেটা কিন্তু আমরা তাদের ম্যানিফেস্টো দেখি না। সেটার জন্য আমাদের একটাই অনুরোধ, আপনারা দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো একটু খুলে বসে পড়ে দেখেন।
পড়ে দেখেন এবং সেগুলি বাস্তবায়নের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেটা আপনারা যদি আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করেন সেটা আপনার জবাবগুলো করেন। কয়েকটা বিষয় উল্লেখ করতে চাই। দুদককে কার্যকর করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট করতে হবে, স্বাধীন, পরিপূর্ণ স্বাধীন করতে হবে অপারেশনালি, ফাইন্যান্সিয়ালি উভয় দিক থেকে। অন্যদিক থেকে দুদককে দুর্নীতি মুক্ত করতে হবে এবং অ্যাকাউন্টেবল করতে হবে। কি কাজ করছি, কি কাজ করতে পারলাম না, তার জন্য জবাবদিহি করতে হবে। এই সুযোগটা নিশ্চিত সৃষ্টি করতে হবে। পুরো রাষ্ট্র এবং জনগণকে সম্পৃক্ত করার জন্য সকল দুদক এখনো দেশে দুর্নীতি দমন কমিশনের মতো এক প্রতিষ্ঠান দুর্নীতি নিয়ন্ত্রণ করে না। অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, সকলের জন্য একটা জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল প্রণয়ন করতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। সেটা বাস্তবায়নের জন্য ওভারসাইট বডি হিসাবে বা নিয়ন্ত্রক সংস্থা হিসাবে, রিপোর্টিং অথরিটি হিসাবে অম্বুডসম্যান বা ন্যায়পালের কার্যালয়, দুদক সংক্রান্ত ন্যায়পালের কার্যালয় প্রতিষ্ঠা করতে হবে, যার দায়িত্ব হবে দুদকের যে কার্যক্রম পর্যালোচনা, পরিবীক্ষণ করা এবং তার উপর স্বীকৃতি সুপারিশ করা এবং জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা এবং সুপারিশ করা। আমাদের বেশ কিছু আইনের কথা আমরা বলেছি, বিস্তারিত যাবো না, তবে একটু উল্লেখ না করে পারছি না। সেটা হচ্ছে যে বেনিফিশিয়াল ওনারশিপ ট্রান্সপারেন্সি আইন বা গোপনীয় বেনিফিশিয়াল ওনারশিপ, সুবিধাভোগীর মালিকানা, মানে প্রতিষ্ঠানের সুবিধাভোগী মালিকানার যে পরিচয় এবং তাদের যে সম্পর্ক, সেই তথ্যগুলো সব প্রকাশিত হবে বিষয় এই ধরনের একটা আইন এবং পাবলিকলি অ্যাক্সেসিবল রেজিস্টার একটা প্রতিষ্ঠা করতে হবে। এটা কেন বলছি? পৃথিবীর বিভিন্ন দেশে এই চর্চাটা আছে এবং তার সুফল তারা পাচ্ছে। আমি যাদের কথা বললাম যে ভালো ফল পেয়েছে, তার সেখানে চর্চা আছে। আমরা কেন পাচ্ছি না? তার কারণ হচ্ছে আমাদের যে নাই, এটাই কিন্তু অন্যতম কারণ। যেভাবে অর্থ পাচার, ব্যাংক সেক্টর লুট হয়েছে, ফাইন্যান্সিয়াল সেক্টর লুটপাট হয়েছে, লুটপাট হয়ে অর্থ পাচার হয়েছে, বেনামি প্রতিষ্ঠানের নামে লোন এবং অর্থ বিনিয়োগ করে তারা বিনিয়োগের নামে আমদানি রপ্তানি বাণিজ্যের নামে তারা অর্থ পাচার করেছে। সো দ্যাট সামথিং দ্যাট মাস্ট বি কন্ট্রোল। এটা নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো উপায় নাই। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাবনা, সুপারিশ আমরা দীর্ঘদিন যাবৎ প্রতিবাদ সরকারের পতনের আগের থেকেই তাদের মেয়াদে আমরা দীর্ঘদিন যাবৎ করে আসছি। সরকার মানে নাই। আর পিছনে অন্যতম কারণ হচ্ছে সরকারের যে অন্যতম শক্তি জাতীয় রাজস্ব বোর্ডের কর ফাঁকি সুযোগ করে দেওয়ার যে যোগসাজশকারী কর্মকর্তারা আছেন তাদের প্রতিরোধের কারণে বাংলাদেশে কর ফাঁকি হয়, বাংলাদেশ থেকে কর ফাঁকির উপর নির্ভর করে অর্থ পাচার হয়। তার অন্যতম কারণ কিন্তু ডিস ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং। এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে আন্তর্জাতিক মাধ্যম আছে সেটা হচ্ছে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড, এটা প্রতিরোধ করার জন্য। সেটি বাংলাদেশ অন্তর্ভুক্ত হয় নাই এখন পর্যন্ত। 120টার বিশ্লেষণ করতে হচ্ছে, আমরা মনে করি সেটা অন্তর্ভুক্ত হওয়া দরকার, অনতিবিলম্বে সেটা হওয়া দরকার। পলিটিক্যাল ফাইন্যান্স এবং ইলেকট্রাল ফাইন্যান্স এখনকার যে হট টপিক, আপনারা যেগুলো নিয়ে খুবই রিপোর্ট করছেন এবং উদ্বিগ্ন উদ্বেগ প্রকাশ করেন, জনগণ উদ্বেগ প্রকাশ হচ্ছে। আমাদের সুপারিশ ছিল, অন্যান্য কমিশনের সুপারিশ ছিল যে রাজনৈতিক অর্থায়ন এবং নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতার জন্য। অন্য কিছু বাদ দিলে আমাদের একটা খুব সিম্পল সুপারিশ আছে, যেটি ঐক্যমত হয়েছে কিন্তু কতটুকু বাস্তবায়ন হবে আমরা জানি না। সেটা হচ্ছে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবে, যেভাবেই তারা বিনিয়োগ করে, অর্থ বিনিয়োগ করে, কৃষি বিনিয়োগ করে, ধর্ম বিনিয়োগ করে, বা যে পুরুষতান্ত্রিকতা বিনিয়োগ করে বা গরিষ্ঠতন্ত্রতা বিনিয়োগ করে তারা নির্বাচিত হবেন, বুঝছে? তারপরে নির্বাচিত হওয়ার পর যেদিন তারা দায়িত্বটা গ্রহণ করবেন, সেই দিন থেকে 1 মাসের মধ্যে তাদের আয় ব্যয়ের হিসাব জমা দিবেন এবং প্রকাশ করবেন। প্রতি বছর সেটা নবায়ন করবেন পাবলিক ইনফরমেশনের জন্য। এটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাজিক পয়েন্ট। এটা যদি হয় বাংলাদেশে, একইভাবে একই জিনিসটা সরকারি সকল পর্যায়ের কর্মকর্তারা কর্মচারীরা করবেন, করতে বাধ্য হবে। তাহলে বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ, আমরা যদি মনে করছি যে অসম্ভব হয়ে পড়ছে বা নিয়ন্ত্রণ হারাচ্ছি এবং অতীব মানে ঝুঁকিপূর্ণ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আমরা পরিচিত হচ্ছি, তার থেকে উত্তরণের সুযোগ সৃষ্টি হবে যদি এই ধরনের কাজগুলি করা সম্ভব হয়। এরপরে আমরা বলি যে যেটা আমাদের অন্যান্য কিছুর পাশাপাশি দুর্নীতি যারা করেন তাদেরকে দৃষ্টান্তমূলকভাবে বিচার আওতায় আনতে হবে। এটা আমাদের সবসময়ের দাবি এবং প্রত্যাশা, এবং এটা ছাড়া কোনো দেশে দুর্নীতি নিয়ন্ত্রিত হয় নাই। যাদের যেসব দেশের ফলাফল দেখছি সবার উপরে, সেখানে দুর্নীতি করলে শাস্তি পেতে হয়। আমি আপনাদেরকে বলেছিলাম ডেনমার্কের সাথে বাংলাদেশে যে চুক্তিটা হয়েছে বন্ধন নিয়ে, সেই ডেনমার্ক কিন্তু শতভাগ স্কোর করেনি, এটা 89 পেয়েছে 100 মধ্যে। অর্থাৎ সেখানে দুর্নীতি আছে। তার দৃষ্টান্ত যে কোম্পানির সাথে আমাদের চুক্তি হয়েছে
সেটার মধ্যে আছে। ওই কোম্পানি রিসেন্টলি $49 মিলিয়ন জরিমানা দিয়েছে দুর্নীতির জন্য, অর্থাৎ শাস্তি পেয়েছে, নিয়ন্ত্রিত হয়ে হবে। যে এই যে এক্সাম্পল গুলো, সেগুলো আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আমাদেরকে শুধু এই প্রশ্ন যদি বলেই ফেললাম আমাদের যে পোর্ট রিলেটেড কন্ট্রাক্টের কথা, আমাদেরকে সজাগ থাকতে হবে যে এই কোম্পানি যারা $49 মিলিয়ন জরিমানা দিয়েছে সম্প্রতি অন্য একটা দেশের দুর্নীতির কারণে, এই একই চর্চা আমাদের দেশে করলে যেন ধরা পড়ে, আমাদের বিচার হয়। এই কারণে আমাদের এই চুক্তি স্বচ্ছতা চেয়েছিলাম। এরপরে আরেকটা জিনিস আমাদের ভুললে চলবে না, আমাদের সকল প্রতিষ্ঠান এবং সকল পেশা দলীয়করণ করা হয়েছে। দলীয়করণ, পেশার দলীয়করণ মানে পেশাগত দলীয়করণ, প্রতিষ্ঠানের দলীয়করণ মানে প্রাতিষ্ঠানিক দুর্বলতা, অকার্যকরতা। এই চর্চাটা অব্যাহত রেখে কোনোভাবেই সুশাসন প্রতিষ্ঠা হবে বাংলাদেশে বা দুর্নীতি নিয়ন্ত্রিত হবে, এটি প্রত্যাশা করা একটা ক্রাইটেরিয়া। তাদের রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আকুল আবেদন, আপনারা এই চর্চাটা বন্ধ করেন। একদিন করেছেন, এর থেকে আজকে উত্তরণ করতে পারবেন না, এটা একটা সময় নেবেন আপনারা, আমরা জানি, কিন্তু আর করবেন না। এবং দলীয়করণের মাধ্যমে যাদেরকে নিয়োগ দিয়েছেন তাদেরকে আবার এখন পুরস্কৃত করবেন, সেটাও করবেন না। দলীয়করণ, পেশাগত যে পেশা ঠিক বাংলাদেশে এমন কোনো পেশা নাই যেটা দলীয়করণ। আমরা এই ঘরে যারা বসে আছে, আমাদের পেশার মধ্যে দলীয়করণ কেন? এই দলীয়করণটা কেন হয়েছে? তার কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো সেটা করেছে এবং আমরা সেই টোপে পা দিয়েছি। এই টোপে পা দেওয়াটা আমাদের নিজেদেরকে বন্ধ করতে হবে, রাজনৈতিক দলগুলোকে এই চর্চাটা বন্ধ করতে হবে, যাতে করে এই দলীয়করণ, পেশাগত দলীয়করণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক দলীয়করণ যেটা হয়, সেই চর্চাটা থেকে আমরা উত্তরণ করতে পারি। আর মিডিয়া ফ্রিডম বা গণমাধ্যমের স্বাধীনতা, সিভিক স্পেসেস উন্মুক্ততা, এটা বলা বাহুল্য। ইতিমধ্যে বলেছি বাংলাদেশ বিশ্ব দেশগুলো ক্লোজড হিসাবে বিবেচিত, তার মধ্যে অত্যন্ত বিব্রতকর। সেই জায়গা থেকে উত্তরণ আমাদের করতেই হবে। অথচ এই দুদিন আগেও যে আমরা প্রেস কনফারেন্স আপনাদের সাথে করার কথা বলেছি, অনেক ঘটনা ঘটছে এখনো, যে বাংলাদেশ ফ্রি মিডিয়া ইজ আন্ডার সিভিয়ার চ্যালেঞ্জ। আমাদের কথাকে প্রতিবাদ করা হয় মৃদু আজকাল, কিন্তু একটা সময় আসছে, ইতিমধ্যে এসছে, পাঠ পর্যায়ে আমাদের গবেষকরা, তথ্য সংগ্রাহকরা ভীষণ হুমকির সম্মুখীন হচ্ছে, বলছে অপেক্ষা করেন, ক্ষমতায় চাই, দেখাবো। আমি কোটিনি, আমার তথ্য সংগ্রহ করাতে এই কথা বলা হচ্ছে। সো উই আর ওয়েটিং টু সি হোয়াটস গোইং টু হ্যাপেন। এই চর্চা বন্ধ করতে হবে। ক্ষমতার অবস্থান, সবশেষ পয়েন্ট, রাজনৈতিক অবস্থান এবং ক্ষমতার অবস্থানকে দুর্নীতি করার, ক্ষমতার অপব্যবহার করার যে লাইসেন্স হিসেবে বিবেচিত হয় বাংলাদেশে, আপাতমস্তক সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত, এই চর্চা যতদিন বন্ধ না হয় ততদিন পর্যন্ত আমরা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারবো না, প্রত্যাশা করাটা খুব কঠিন। আপনাদেরকে আমি বলছি, রাজনৈতিক দলগুলোকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদেরকে, আপনি সকল পরিবর্তন করে ফেলেন বলতেছেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করবেন, সুশাসন প্রতিষ্ঠা করবেন, দুর্নীতি নিয়ন্ত্রণ করবেন, আপনারা নতুন বাংলাদেশের কথা বলছেন, ভিন্ন ধরনের সরকারের কথা বলছেন, নিজেদের পরিবর্তনের কথা বলবেন না প্লিজ। নিজেদের পরিবর্তন করেন। সরকারের রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান। ধন্যবাদ আপনাদেরকে। একটু নামটা বলে প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার নাম পার্থ রহমান, আমি কাজ করি বৈশাখী টেলিভিশন। স্যার, আপনারা চমৎকার একটি আপনারা যে চিত্র তুলে ধরেছেন, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে স্যার, এই মুহূর্তে যদি কোনো রাজনৈতিক দল দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতেন, তাহলে আপনারা নিশ্চয়ই বলতেন যে এই দুর্নীতি কমাতে না পারা সেই রাজনৈতিক দলের একটি ব্যর্থতা। এখন যেহেতু কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, 2 বছর ধরে অন্তর্বর্তী সরকার আছেন, এই যে ব্যর্থতা, দুর্নীতি কমতে না পারার ব্যর্থতা, এটির দায় কি আপনারা এই অন্তর্বর্তী সরকারকে দেবেন কিনা? আরেকটি প্রশ্ন হচ্ছে স্যার, যে আমরা দেখেছি স্যার, আপনি নিজেও বলেছেন যে মন্ত্রণালয়ে যারা আমলা আছেন তারা অনেক দুর্নীতির সাথে জড়িত। এখন তো স্যার মন্ত্রণালয় চালান বিভিন্ন আপনার উপদেষ্টারা। এই মন্ত্রণালয়ের যে দুর্নীতি হয়েছে, এই সব দুর্নীতির সাথে উপদেষ্টাদের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, আপনাদের এই মানে অনুসন্ধান কি বলে স্যার? স্যার ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্নটা একটু বলেন সংক্ষেপে। দ্বিতীয় প্রশ্ন মন্ত্রণালয় আর উপদেষ্টাদের বিরুদ্ধে এটা থাকবে, তাদের আমার মূল প্রস্তাবনা কিন্তু আমি বলেছি, আমরা মূল দায়িত্ব অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বিভিন্ন ভাবে প্রত্যাশা ছিল যে এই মেয়াদে রাষ্ট্র সংস্কার করে ফেলবে, বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করে ফেলবে, এই প্রত্যাশা কিন্তু ছিল না, কিন্তু ছিল যে ফাউন্ডেশন তৈরি করবে, দৃষ্টান্ত স্থাপন করবে, ভিত্তিটা তৈরি করবে।
সেখানে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই ব্যর্থতা পরিচয় দিয়েছে। এক। দ্বিতীয় হচ্ছে যে এর পেছনে অন্যতম কারণটা কিন্তু শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় না, কারণ অন্য উপাদান এখানে কাজ করেছে। কেন আমরা ভালো করতে পারি নাই, সেটা হচ্ছে আমি বলেছি পলিটিক্যাল এন্ড গভর্নেন্স স্পেসের মধ্যে সেই একই ধরনের যে আমাদের পালা সংস্কৃতিটা চালু হয়েছে 5 তারিখ থেকে 24-এ। আমরা দেখেছি না, আপনারা দেখেছেন না, আপনারা রিপোর্ট করেছেন না, সারা দেশে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য ইত্যাদি কারা করেছে? আমলাতন্ত্রের মব তারা কারা করেছে? দলীয় কর্মী। তো সরকারের সাথে, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলোর যে পুরনো সংস্কৃতিতে ফিরে আসা। বরং বাস্তবে বলতে গেলে যে আগের ট্র্যাক রেকর্ড থেকে উত্তরণের দৃষ্টান্ত দেখাতে ব্যর্থতা করে। তার পাশাপাশি যেটা হয়েছে, আপনারা দেখেছেন যে রাজনৈতিক দল, প্রভাবশালী রাজনৈতিক দলগুলি কিন্তু, আমি রিপিট করছি, আপনারা খেয়াল করবেন, সংস্কার প্রক্রিয়ার অন্যতম যে রাষ্ট্র সংস্কারের যে মৌলিক, আমাদের জুলাই আন্দোলনের মৌলিক চাহিদা কি ছিল? এমন একটা সরকার তারা চেয়েছিল, আন্দোলন চেয়েছিল, যেটি জনগণের কাছে জবাবদিহি করবে। জনগণের কাছে জবাবদিহি করার জন্য যে প্রস্তাবগুলো বিভিন্ন সংস্কার কমিশনের উত্থাপিত হয়েছিল, প্রণীত হয়েছিল, সেগুলোর প্রায় প্রতিটা ক্ষেত্রেই বড় বড় রাজনৈতিক দলগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং শেষ পর্যন্ত নোট অফ ডিসেন্ট দিয়েছে। অর্থাৎ তারা কিন্তু চায় না জনগণ কাছে জবাব দেওয়ার একটা সরকার। এই যে দুইটা শক্তির ব্যর্থতা, এইটার ফলে কিন্তু আমরা আসলে প্রত্যাশিত জায়গায় যেতে পারি না। আর মন্ত্রণালয়ের উপদেষ্টাদের কারো কারো উপদেষ্টার ক্ষেত্রে তাদের কার্যালয়ের দুর্নীতির অভিযোগের বিষয়টি এর আগেও আলোচিত হয়েছে। এবারে আমরা অবশ্যই প্রত্যাশা করেছিলাম, ঠিক আছে, অভিযোগ উত্থাপিত হয়েছে, সরকার ফ্রি হ্যান্ড দেবে দুর্নীতি দমন কমিশনকে, দুর্নীতি দমন কমিশন সেটা কার্যকর করবে, বিচার জবাব দিতে আসবে। দুটি ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় হয়েছে বলে আমরা মনে করি। সরকার কোনোদিন কোনো অবস্থান গ্রহণ করেন না, অন্তত পক্ষে প্রকাশ্যে বলেন নাই যেহেতু অভিযোগ উত্থাপিত হয়েছে, বিচার হতে হবে, জবাবদিহি নিশ্চিত করতে হবে। দুর্নীতি দমন কমিশন কিছু টানা হেঁচড়া করেছে, কিছু অনুসন্ধান করার পরেও করবো বলা হয়েছে, কিন্তু কিছু করার বাস্তব কিছু হয়নি। অর্থাৎ এক্ষেত্রে ব্যর্থতা পরিচয়, মোটামুটি এটুকু বলা যায়। একটা বিষয় পরিষ্কার করে বলবার জন্য, আমরা দুর্নীতিতে 13তম দেশ, শীর্ষ দুর্নীতিগ্রস্ত বা নিম্নরকম যাই বলি না কেন, সেটা হচ্ছে আমরা টোটাল 182টা দেশের মধ্যে 150তম। এই বিষয়টা যদি আরেকবার একটু বলছেন, এটা একটা বিষয় যেটা বলেছেন আমার এখানে। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে এই সরকার রাজনৈতিক কমিটমেন্ট তাদের ছিল না, জনগণের প্রতি কমিটমেন্ট ছিল, যেহেতু রাজনৈতিক সরকার নয়। তাহলে তারা যে চুক্তিটা করলো, বিশেষ করে আমেরিকার সাথে একটা চুক্তি আজকে হয়েছে, গতকালকে জাপানের সাথে হয়েছে, ডিপি চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া হলো, অনেক কটা পোর্ট দিয়ে দেওয়া হলো। এই চুক্তিগুলো আমরা কোনো রাজনৈতিক সরকারের আমলেও কিন্তু এইভাবে করতে দেখিনি। এমনকি দুজন অর্থনীতিবিদ যারা আছে, যারা পরিকল্পনা কমিশনের দীর্ঘদিন কাজ করেছেন, তারা যে প্রকল্পগুলো তড়িঘড়ি করে, যে মেগা প্রকল্পের মতো করে যে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে, সেগুলো করে দিয়ে গেল। তাহলে আমি বলছি যে এই সরকার ব্যর্থ বলবো, নাকি তারা দুর্নীতিকে আরেক ধাপ এগিয়ে দেওয়ার মতো জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে দিল? ছোট্ট একটা শেষ করবো উদাহরণ দিয়ে, যেমন পরবর্তী সরকার হবে, আপনারা বলছেন তারা দায়িত্ব পালন করবে, কিন্তু সেই প্রধানমন্ত্রী এসে কোথায় বসবাস করবেন? কারণ প্রধানমন্ত্রীর যে ভবনটা, গণভবন, সেটাকে আমরা জুলাই জাদুঘর ঘোষণা করেছি। তাহলে প্রধানমন্ত্রী থাকার জন্য কোনো ব্যবস্থা কিন্তু আমরা করিনি, না করেই এটা করা হলো। তাহলে প্রধানমন্ত্রী এবং উপদেষ্টা মহোদয় উনি যেতে থাকেন, তিনি হচ্ছেন যমুনাতে থাকছেন। নতুন প্রধানমন্ত্রী সে কোথায় থাকবে? তাহলে আমি কি একটা স্থায়ীভাবে বাংলাদেশে এই প্রবলেম গুলোকে কি আরেকটু জিয়ে রাখার উদ্যোগটা এই সরকার নিয়ে গেল কিনা, চুক্তি থেকে প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত? আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে বলি, সেটা হচ্ছে যে আমরা আজকে আলোচনা সূচক রিলেটেড সরাসরি, এবং তার সাথে তার পেছনের কারণ ইত্যাদি বিশ্লেষণের মধ্যে এর বাইরে না যাওয়াটা ঠিক হবে, সঠিক হবে। তারপরে দ্বিতীয় প্রশ্নের জবাব এটা বলবো যে অন্তর্বর্তী সরকার অবশ্যই স্বচ্ছতা চর্চাটা করতে ব্যর্থতা পরিচয় দিয়েছে, এবং এমন ভাবে অনেক সিদ্ধান্ত হয়েছে, অনেক প্রতিবাদ সত্ত্বেও আমরা, বিশেষ করে আমরা অনেক ক্ষেত্রে প্রতিবাদ, যেগুলো কথা বলেন, প্রতিবাদ করেছি। দু একটা ব্যতিক্রম ছাড়া, যেমন জুলাই কি বলে যে মিউজিয়াম করার সময় এটা মানে উন্মুক্ত দরপত্র না করে সিদ্ধান্ত হয়েছিল, সেটা থেকে সরে এসছে আমাদের চাহিদার প্রেক্ষিতে। এরকম দুই একটা মাইনর এক্সাম্পল ছাড়া স্বচ্ছতার চর্চা বলতে শাসন প্রক্রিয়ায় সেটা কোনো দৃষ্টান্ত আসলে তারা স্থাপন করতে পারেনি। এবং যার ফলে যেটা হয়েছে, এই ধরনের বড় বড় চুক্তিগুলো, একটা বড় প্রশ্ন হচ্ছে এখনই কেন করতে, ঠিক আছে যদি করতে হয় তাহলে আমরা শুরু থেকে কখনো করলাম, আর এখনই শেষ পর্যায়ে এটা বিদায়ী লিগেসি হিসেবে কেন রেখে যেতে হবে এগুলো?
এটার বোঝাটা তো জনগণকে নিতে হবে, এবং অন্তর্বর্তী নতুন নির্বাচিত সরকার তার আগে তাদের সাথে কি ওনারশিপ আছে, তাদের সাথে বিষয়গুলো আলোচনা হয়েছে কিনা, এই প্রশ্ন তো পরিষ্কার না। কাজে এই যে ঝুঁকিগুলো নেওয়া হলো, সেগুলো এই শর্তাবলীগুলো যতই সিক্রেট রাখুক না কেন পরবর্তীতে প্রকাশিত হবে, সরকাররা জানবে, যারা ক্ষমতায় আসবে, দায়িত্বে আসবে, তাদের জন্য কি বোঝা সৃষ্টি করে গেল কিনা, দেশবাসীর জন্য বোঝা হলো কিনা, এই প্রশ্নগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের, আমি মনে করি, আমি আগে এখানে বলেছিলাম যে তাদের নিজেদেরই একটা হোয়াইট পেপার উন্মুক্ত প্রতিবেদন দেওয়া উচিত, একটা হ্যান্ড ওভার নোট দেওয়া উচিত যে এই কাজগুলো করেছি, এর ইমপ্লিকেশন আপনার জন্য, নতুন সরকারের জন্য এই, আপনি একটু ভেবে দেখবেন। ঠিক আছে, এই বিষয়গুলো তাদের করার কথা উচিত হবে মনে করি। এটি কোন অবস্থায় ইতিবাচক দৃষ্টান্ত না, সুশাসনের জন্য সহায়ক না, দুর্নীতি প্রতিরোধের জন্য সহায়ক না। এটা বোঝা পারবে, এটা ফলটা কি হবে সেটা আমরা জানি না এখনো। এটা নতুন সরকার কিভাবে সেটাকে মোকাবেলা করবে সেটা তাদের দেখার বিষয়। আর প্রথম প্রশ্নের জবাবে যেটা বলবো, যে আমরা যেটা সিম্পলি বলি আপনার কথাটা, বাংলাদেশের এবারের স্কোর 100-র মধ্যে 24, যেটি গতবারের তুলনায় স্কোর হিসেবে, মানে স্পেসিফিক স্কোর হিসেবে 1 পয়েন্ট বেশি। গতবার 23 ছিল, 24 আমরা পেয়েছি। কিন্তু আমরা যদি স্কোরটাকে যেভাবে তালিকাটার মধ্যে হিসাব করা হয়, র্যাঙ্কিংটা দেখি নিচের দিক থেকে, তাহলে আমাদের অবস্থান 13তম, যেটি গত বছর ছিল 14তম, অর্থাৎ আমরা এক ধাপ নিচে নেমেছি। এর কারণটা হচ্ছে যে আমাদের এক ধাপ, যে 1 পয়েন্ট যে স্কোর বেশি করেছি, সেটা হচ্ছে যে আমাদের জুলাই আন্দোলনের ইতিবাচক মূল্যায়ন। আন্দোলনটাকে তথ্যসূত্রগুলো মনে করেছে বাংলাদেশে পরিবর্তনের সুযোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ তাদেরকে ভালো স্কোর দেওয়া যায়। ঠিক আছে, কারণ আন্দোলনটা চোরতন্ত্রের বিরুদ্ধে ছিল, যেটা দুর্নীতির মূল বিষয় ও চূড়ান্ত রূপ। সেটাকে পরাজিত করা সম্ভব হয়েছিল যে সেই শক্তিকে তারা ইতিবাচক স্কোর দিয়েছে। অন্যদিক থেকে এটার স্থায়িত্বটা কতটুকু হবে সেটা সম্পর্কে সুনির্দিষ্ট যেহেতু তথ্য নেই, এবং বরং উল্টো তথ্য আছে, যে সংস্কার প্রক্রিয়ার দুর্বলতা, মাঠ পর্যায়ে দুর্নীতি, সরকারের স্বচ্ছতার সাথে সরকার পরিচালনার ঘাটতি ইত্যাদি, যে বিষয়গুলো আগে বলেছি, ইত্যাদি কারণে স্কোর কিন্তু অন্য মানদণ্ডের স্কোরগুলো একই জায়গায় আছে বা কমেছে, যার ফলে মূল সার্বিকভাবে স্কোরটা হতাশাব্যঞ্জক হয়েছে। আমি রিপিট করছি, আমরা একটা সুযোগ হারানোর দৃষ্টান্ত স্থাপন করছি, লস্ট অপরচুনিটি, এটা স্যার আমরা দেখলাম যে আমরা তো 54 বছরে, আমার নাম হচ্ছে আনোয়ার ইব্রাহিম, আমি সমকালী রিপোর্টার। আমরা তো দেখলাম 54 বছরে যে আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো তারা দুর্নীতি বন্ধ তো করতে পারিনি, বরং সেই চর্চাটা আরো বেড়েছে। আমরা তো একসময় দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছিলাম, ছিল। আমাদের প্রত্যাশা ছিল যে জুলাই আন্দোলনের পরে এই পরিবর্তনটা আমাদের পাবো, যেটা আপনার বললেন যে আমরা এখানে হতাশ হয়েছি। কিন্তু আমরা দায়িত্ব দিয়েছিলাম এমন ব্যক্তিদের কাছ থেকে যারা এই দুর্নীতি বিরোধী কথা বলতেন, এবং আমরা 2 বছর আগে তাদের কাছ থেকে শুনেছি তারা কিভাবে করতে হবে সেই জিনিসটাও তারা বলতেন। আজকে এসে পারবেন না, মানে যাদের কাছে আমরা সমাজের সবচেয়ে সুশীল বা যাদের উপর ভরসা করতাম 2 বছর আগেও, তারাই ব্যর্থ হলেন। তার মানে কি বাংলাদেশে আদৌ দুর্নীতি রোধ করার মতো কোন শক্তি আদৌ আমার কাছে আছে কিনা? কারণ পলিটিক্যাল পার্টিতে এখন আবার আসতেছে, সুশীল সমাজ তো প্রমাণই করলো যে আসলে আমরা তারাও পারে না। তাহলে কারা পারবে, আদৌ পারা সম্ভব কিনা? এটা অবশ্যই সম্ভব, পৃথিবীর বিভিন্ন দেশের দৃষ্টান্ত আমরা বলেছি। এটার সাথে কাছাকাছি আব্বাস, আমি রেজিস্টারে কাজ করি। তো ভাই যেটা বললেন সেটার সাথে আমি একটু অ্যাড করতে চাই যে এরকম এর আগে আমরা দেখেছি যে সরকারের একদম প্রথম দিকে একটু পরেই দেখা গেছে যে চিফ অ্যাডভাইজারের প্রায় 5টা অর্গানাইজেশন, একটা যদি ট্যাক্স এক্সামশনের কথা বলি সেটা সহ, ডিজিটাল ওয়ালেট, তারপরে ম্যান পাওয়ার লাইসেন্স, গ্রামীণ ইউনিভার্সিটি, এইসবের বিষয়গুলো কিন্তু এসছে। তো এইটার সাথে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের একটা ব্যাপারও আছে। তাহলে যে স্টেটের একজন চিফ থেকে শুরু করে তারপরে চিফ আরো যে অ্যাডভাইজারদের যে দুর্নীতির কথা বিভিন্ন ভাবে আসছে, তো এইসব কারণে কি আলটিমেটলি আমরা উত্তরণ করতে পারিনি কিনা? থ্যাংক ইউ। তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম এই অভিযোগ আমরা পেয়েছি। তো এইটা আসলে আমরা জনগণ যারা আছি তারাও দুর্নীতি মুক্ত হতে চাই কিনা, বা আমাদের প্রচেষ্টা রাখতে চাই কিনা? আপনার এই শেষ কথার প্রশ্ন আপনি নিজেই বলেন, আপনি জানেন
এটি যথেষ্ট। আমরা প্রত্যেকে যদি চাই তাহলে সেটা যথেষ্ট হবে। চাওয়াটাকে চাইলে তো হবে না, আমাকে নিজেদের ভূমিকা পালন করতে হবে। এখন আপনাদের 2-3 জনের প্রশ্নের জবাবে আমি যেটা বলি সেটা হচ্ছে যে মূলত আমাদের কিন্তু বুঝতে হবে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তী সরকার, এবং আমি নিজে আমার নিজের মনের কথাই আপনারা বলেছেন। আমাদের এই সরকারের কাছ থেকে আমি রিপিট করছি, এমন কোনো প্রত্যাশা ছিল যে 1.5 বছরের মিল্ক অ্যান্ড হানি উইল বি ফ্লোয়িং। এমন না যে তারা স্বর্গরাজ্য তৈরি করে যে দুর্নীতিমুক্ত দেশ করবে, রাষ্ট্র সংস্কার সম্পন্ন করবে। দ্যাট ওয়াজ নট এক্সপেক্টেড, ওইটা প্রত্যাশা ছিল না। দুইটার ভিত্তি স্থাপন করতে পারবে, দৃষ্টান্ত স্থাপন করবে, দুইটা জিনিস করার সুযোগ ছিল, তাদের দায়িত্ব ছিল। একবার পবিত্র দায়িত্ব বলবো, রাষ্ট্র সংস্কারের পবিত্র দায়িত্ব ছিল এবং দুর্নীতি নিয়ন্ত্রণের পবিত্র দায়িত্ব ছিল, দৃষ্টান্ত স্থাপন দুইটা ক্ষেত্রে। সেখানে আসলে ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা নিঃসন্দেহে। সংস্কারের ক্ষেত্রেও যেটুকু হয়েছে তারা নিজেদের অদক্ষতার কারণে, নিজেদের কৌশলগত চিন্তা ভাবনার কারণে বা সংস্কার কিভাবে করতে হবে, বাস্তবায়ন যেগুলো সুপারিশ সেগুলো কিভাবে বাস্তবায়ন করতে হবে সেগুলো সম্পর্কে কোনো তারা সুনির্দিষ্ট কৌশলগত চিন্তা ভাবনা করে নাই, কোনো পরিকল্পনা করে নাই, অ্যাডহক ভিত্তিতে কাজ করছে। এটা করতে হবে, একজন বললো আচ্ছা ঠিক আছে করি, আরেকজন না এটা করা যাবে না, পরের দিন সেটাকে বাতিল করি। এই ধরনের হয়েছে, অ্যাডহকিজম হয়েছে। আচ্ছা, এটা তারপরে যেগুলো হয়েছে, যে রিফর্ম কমিশন গুলো হয়েছে 11টা, সেগুলোর ক্ষেত্রে কি চিত্র হয়েছে আপনারা দেখতে পেয়েছেন। আমি সেগুলো বিস্তারিত বলার সুযোগ নেই এবং এই আলোচনার বাইরে চলে যাব, সেখানে আমি যেতে চাই না। তবে মূল বিষয়টা হচ্ছে যে এই সংস্কার বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা, যেরকম কৌশলটা কিভাবে বাস্তবায়ন করবো সেরকম চিন্তা করা হয় নাই, কিভাবে প্রতিকূলতাকে মোকাবেলা করবো সেটা চিন্তা করা হয়। আমি এটা জোর গলায় বলতে পারি যে সরকারকে সুনির্দিষ্টভাবে প্রশ্ন করার পরেও সরকার সেই বিষয়ে প্রশ্নটাকে গুরুত্ব দেয় নাই। যে আমরা সবাই সংস্কার চাচ্ছি, কিন্তু যারা সংস্কার বিরোধী বা সংস্কার প্রতিহত করতে পারবে তাদেরকে কিভাবে মোকাবেলা করবো, এটাকে আমরা চিন্তা করেছি। এই প্রশ্নের জবাব হেসে উড়িয়ে দেওয়া হয়েছে, না না এটা কোনো বিষয় না। তো যার ফলে যে প্রতিবন্ধকতা যারা যে সূত্রগুলো থেকে আসে সেখানে তারা কিন্তু প্রিভেল করেছে, তারা বিজয়ী হয়েছে। তারাই তাদের সিদ্ধান্তেই তাদের তাদের পছন্দ অপছন্দের উপর নির্ভর করে যতটুকু হয়েছে রাষ্ট্র কাঠামো ততটুকুই তথাকথিত সংস্কার হয়েছে। তারপর আমি আশাহত হতে চাই না, কারণ এই কাগজটা আপনাদের কথা বলছি, যারা কারা বা কাদের কাছ থেকে প্রত্যাশিত, রাজনৈতিক দলগুলো তো ক্ষমতায় থাকবে, তাদের উপরেই আমাদের প্রত্যাশা থাকবে। অন্তর্বর্তী সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট এসে সরকার দেশের সংস্কার করে ফেলবে, সেটা কিন্তু আশা করাটা আমাদের সঠিক হয় না। রাজনৈতিক দলগুলো সবসময় ক্ষমতায় থাকবে, তাদের কাছে দায়িত্ব প্রত্যাশা হবে। আমরা গণতন্ত্রের কথা বলি, দুর্নীতি নিয়ন্ত্রণের কথা বলি, সুশাসনের কথা বলি, যে প্রতিষ্ঠানগুলোর উপরে এই বিষয়গুলো অর্জনের দায়িত্ব, তার মধ্যে শীর্ষে তো রাজনৈতিক দল। রাজনৈতিক দল যদি অঙ্গীকার যেগুলো আজকে করছে আপনাদের সঙ্গে ভোটের আগের দিন, ভোটের আগে যে অঙ্গীকারগুলো করছে সেগুলো যদি সত্যিকার অর্থে তারা বাস্তবায়নের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তাহলে বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রণ করা আসলে কোনো অবস্থায় কঠিন কাজ না। আপনি বিবেচনা করতে পারেন যে যে প্রতিবন্ধকতাগুলো অন্তর্বর্তী সরকার প্রতিহত করতে পারে নাই, রাজনৈতিক সরকারকে সেই তার তুলনায় অনেক বহুগুণে শক্তি, তাদের ক্ষমতার ভিত্তি কি জনগণ। আমরা শুরুতে বলেছিলাম যে অন্তর্বর্তীকালের ক্ষমতার ভিত্তি জনগণ, কারণ জনগণ তাদেরকে বসিয়েছিল, কিন্তু এই আত্মবিশ্বাসটা অন্তর্বর্তী সরকার দেখাতে পারেনি, সেটা চর্চা করতে পারেনি। তারা আমলাতন্ত্রের হাতে জিম্মি হয়েছে, পিছনের শক্তির হাতে জিম্মি হয়েছে, যেভাবে তারা পরিচালনা করতেছে সেভাবে পরিচালিত হয়েছে। সে আত্মবিশ্বাস দেখাতে পারে নিজেরা। এই যে আপনারা বলেন যে গ্রামীণের দৃষ্টান্ত দিলেন, এরকম অসংখ্য দৃষ্টান্ত আছে। একটা অন্যতম জিনিস, কয়েকটা জিনিস ফ্ল্যাগশিপ অন্তর্বর্তী সরকারের, যেমন স্বচ্ছতার ঘাটতি, অন্তর্বর্তী সরকার অ্যাবসলিউটলি উইদাউট এনি কোয়েশ্চেন, অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত উইদাউট এনি কোয়েশ্চেন তারা সিদ্ধান্ত গ্রহণ করছে অলমোস্ট অথরিটেরিয়ান ওয়েতে। যে এই জায়গাটা আরো বেশি একটা ফ্ল্যাগশিপ তাহলে সেটা হচ্ছে যে কনফ্লিক্ট অফ স্বার্থের দ্বন্দ্ব। হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন হোয়াট ইজ পাবলিক এন্ড হোয়াট ইজ প্রাইভেট। আমার রাষ্ট্রীয় বা জনগণের স্বার্থ আর নিজের স্বার্থ, এই দুইটার মধ্যে বিভাজন করতে না পারলে, তারতম্য করতে না পারি, দুইটার থেকে একটা থেকে আরেকটাকে সরিয়ে রাখতে না পারি, তাহলে আমার দায়িত্ব নেওয়া উচিত না। যারা দায়িত্ব নিয়েছেন করতে পারেন নাই বিভাজন, ওই ব্যক্তি স্বার্থের থেকে স্বার্থকে সরকারি স্বার্থের সাথে একাকার করেছেন, ব্যক্তি স্বার্থ প্রমোট করার জন্য সরকারি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তারা সেটা উপযুক্ত ছিলেন না। সো আমাদের নিয়ন্ত্রণ অবশ্যই সম্ভব, সেই পূর্ব শর্তগুলো আমি আগে আলোচনা করেছি, বিস্তারিত যাওয়ার সুযোগ নেই। অন্য কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে বলেন। আমার মনে হয় শেষ। শেষ আশা করি। আচ্ছা, আমি একটা লাস্ট প্রশ্ন করতে চাই। এই আজকের প্রোগ্রাম আজকে সিপিআর বাইরে আসবেন না। আমি জাস্ট এটা রিলেটেড একটা প্রশ্ন আর কি, যেটা বলা হচ্ছে সংস্কারের যে কথাটা বলা হচ্ছে,
সেক্ষেত্রে আপনি এখনই বলেন ইনক্লুসিভিটির কথা। ইনক্লুসিভিটি যদি না থাকে, তো আওয়ামী লীগের মতো একটা দলকে এইভাবে মাইনাস করে বা নির্বাচন থেকে জোর করে বাইরে রেখে, যেটা তারা বলছে তাদেরকে জোর করে বাইরে রাখা হচ্ছে, সেক্ষেত্রে ইন দ্য সেন্স ইনক্লুসিভিটি কে আসবে, যেটা সিপিডি বলতে যে নির্বাচনটি ইনক্লুসিভ হতে যাচ্ছে না, তাহলে কি একটা বিপক্ষে রয়ে যাচ্ছে না? আচ্ছা শুনেন, ঠিক আছে, আপনার প্রশ্নটা আমি শুনেছি, ওই দিনের মধ্যে এই প্রশ্নটা উঠেছিল। আপনি অন্য কয়েকজন বলেছিলেন, আমি এই সত্যি জবাবটা দেই যে আপনারা মূল প্রতিবেদন থেকে সরে গিয়ে এটি নিয়ে হেডলাইন করেন। ঠিক আছে? না, আমি বলবো, আমার সরকার এটা বলতে না করছে, আমি বলছি। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি কি মনে করছেন আওয়ামী লীগ নির্বাচন করছে না? আওয়ামী লীগের কারো ভোট দিবে না? আওয়ামী লীগের ভোট দেয় না ইতিমধ্যে? নিজের কাছে প্রশ্ন করেন। ইনক্লুসিভ বলতে যা বোঝায়, আমরা আজকে যারা ইনক্লুসিভ নির্বাচন বলছি না, গত 16 বছর কি করেছি? তখন ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে না, এটা কয়টা প্রতিষ্ঠান, কয়টা ব্যক্তি বলেছে? সাহস কতজন ছিল? এই ঘরে শুধু বলা হয়েছে। আমরা ইনক্লুসিভ নির্বাচন বলতে যা বুঝি সেটি অবশ্যই অর্থবহ ইনক্লুসিভ হতে হবে। আওয়ামী লীগ নিজেরা প্রকাশ্যে দল হিসাবে ঘোষণা করেছে তারা নির্বাচন বিরোধী, কাজে তারা তো নিজেরাই নির্বাচন বর্জন করেছে। সো কিভাবে আওয়ামী লীগ নির্বাচন আসবে? আওয়ামী লীগ কোনো অনুশোচনা করেছে এখনো পর্যন্ত? বিন্দু মাত্র? পৃথিবীর কোন একটা মানুষ আছে পৃথিবীতে যে বিশ্বাস করবে যে তার কোনো অপরাধ নেই? আছে কেউ? অপরাধ করলে তো যদি আমি আমার মাঠে ফিরে আসতে চাই, আমাকে তো বলতে হবে যে সরি আমি ভুল করেছি। শুনেছি কারোর কাছ থেকে? শুনি নাই। থার্ড, আওয়ামী লীগ একদিক থেকে ঘোষণা দিয়ে নির্বাচন বিরোধী অবস্থান ঘোষণা দিয়ে নির্বাচনকে প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের সহিংসতার মধ্যে ইন্ধন যোগাচ্ছে, নিঃসন্দেহে। আপনারা জানেন, আমরা জানি, সবাই জানেন। অর্থাৎ নির্বাচনে তারা তাদের ভূমিকা পালন করছে। অন দ্য আদার হ্যান্ড, আওয়ামী লীগের সমর্থন কর্মী, নেতা কর্মী, মাঠ পর্যায়ে সারা দেশে যারা আছে, প্রথমটা করছে যারা দেশের বাইরে, দেশের ভিতরে অনেকে আছে, তাদের এজেন্টস আছে, তাদেরকে দিয়ে করাচ্ছে সহিংসতা সহ বিভিন্ন ধরনের নির্বাচনের পরিস্থিতিকে সংকটময় করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে। বিরাট প্রজেক্ট আছে তাদের, যেটার মধ্যে আবার তাদের আশ্রয়কারী দেশের ইন্ধন থাকতে পারে। কিন্তু দ্বিতীয়টা হচ্ছে আওয়ামী লীগের যারা ভোটার জেলে আছেন, এরকম ভোটাররা তো ভোট দিয়ে ফেলেছেন নেতা। কি আপনারা এগুলো দেখেন? আপনারাই তো প্রতিবেদন করেছেন। তারপরে মাঠ পর্যায়ে কি হচ্ছে? আওয়ামী লীগের নেতারা বিভিন্ন দলে যোগ দিচ্ছেন না, নেতা কর্মীরা বিভিন্ন দলে ভোটে প্রচার করছেন না একসাথে বলে। আওয়ামী লীগ তো সক্রিয়, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে। কে এটাকে আওয়ামী লীগ বাদী নির্বাচন বলে? আমি তো বুঝি না কোন যুক্তিতে বলা হয়। সো সেই বিষয় আলাদা। আওয়ামী লীগকে যদি রাজনৈতিক ভাবে পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, সেটা সেই ভূমিকাটা আওয়ামী লীগকে পালন করতে হবে, অন্য কেউ করে দিতে পারবে না। আওয়ামী লীগের আজকে যে অবস্থা, সেটার জন্য সবচেয়ে আগে তাই আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ঠিক আছে? এবং সেই দায়টা যদি তারা গ্রহণ করে, স্বীকার করে তারা যদি অনুশোচনা করে, তারা যদি রাজনীতি ফিরে আসতে চায়, আই থিঙ্ক এই দেশের মানুষ ঠিকই তাদেরকে মেনে নেবে। কিন্তু সেটা তারা করবে কিনা সেটা তাদের উপর নির্ভর করবে। ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, সিপিআই রিলেটেড একটু, এক মিনিট, সিপিআই রিলেটেড হতে হবে। খবর পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন জায়গা থেকে, আমার এলাকা থেকে যদি তারা নৌকায় ভোট দিত, তারা কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেটকে ভোট না দেওয়া তোমার। আচ্ছা, এটা কি সরি, আপনাকে আপনার প্রশ্ন যৌক্তিক বৈশ্বিক তথ্য ভিত্তিক করতে পারে, কিন্তু একই কাজ অন্যদের উল্লেখ করছে না। এটা তো আমাদের রাজনৈতিক সংস্কৃতি ভাই। আপনি কি জানেন আমাদের এই দেশের নারী সংখ্যালঘু, ধর্মীয় জাতিগত সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধী মানুষগুলো কি ধরনের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে? তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে না? আপনি যে কথা বলেন সেই ঠিক উল্টো কথাটা, যে এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি। এটা আপনারা এইভাবে গ্লোরিফাই করবেন একটা দলকে গ্লোরিফাই করবেন, আর সার্বিক চিত্রটা দেখবেন না, সেটা হয়। আমার মনে হয় শেষ। আমরা মনে হয় আজকের ইলেকশন রিলেটেড বলবো। সো আমরা আমরা এইটা ইলেকশন রিলেটেড না। আচ্ছা, আমি শেষ করি। আমাদের একটা কথা বলে একটু সরি, আমি আপনাদের কাছে স্ট্রেট ফরওয়ার্ড কথা বললাম, কারণ বিষয়গুলোকে মিসআন্ডারস্ট্যান্ড করার সুযোগ আছে। ঠিক আছে? কিন্তু আমাদের নির্বাচন কেন্দ্রিক গবেষণা ইতিমধ্যে একটা প্রকাশ করেছি আমরা।
আরেকটা আসবে খুব শীঘ্রই নির্বাচনের পর। এগুলো নিয়ে আপনারা তখন কথা বলবেন, আমরা কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, এটা আমরা আমাদের কাজ আপনাকে নিয়ে, আপনাদেরকে নিয়ে, আপনাদের মাধ্যমে আমাদের কাজ। সো উই নিড ইউর সাপোর্ট। আপনারা আমাদের নিশ্চয়ই আমাদের কাজ প্রচারের জন্য আমাদের কাছ থেকে শোনার জন্য আগ্রহী। আমরা উইল বি দেয়ার উইথ ইউ সবসময়। আপনাদের গণমাধ্যম কর্মীদের সুবিধা, সুযোগ সুবিধা মানে পক্ষে দাঁড়ানোটা দিয়ে অন্যতম দায়িত্ব। আপনারা কয়টা প্রতিষ্ঠান কালকে যখন ওই যে কি বলে বাংলাদেশ টাইমস বা এই যে গণমাধ্যম মোবাইল 400 গজের মধ্যে মোবাইল নেওয়া যাবে না, মোবাইল নেওয়া যাবে সেটা সবচেয়ে বড় কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কথা সংবাদ লাগে। এই কথাটা বিবেচনা রেখে কয়টা প্রতিষ্ঠান একটা স্টেটমেন্ট দিয়ে প্রতিবাদ করেছে কতটি ছাড়া, এবং শুধু স্টেটমেন্ট দেয় নাই, সাথে সাথে নির্বাচন কমিশনকে রিকোয়েস্ট করেছে এবং তার সিদ্ধান্তটা কিছুটা পরিবর্তন হয়েছে। সো আপনাদের জন্য, আপনাদের সাথে আমাদের উই আর অন দ্য সেম বোট। হ্যাঁ, আমাদের একই পথের পথিক, এই বিষয়গুলো বিবেচনা রেখে। তবে মূল আপনারা এই প্রতিবেদন করার সময় মূল বিষয়টাকে পাশ কাটিয়ে যাবেন না, আশা করি যতটুকু গুরুত্ব সহকারে বিষয়টা প্রকাশ করবেন। সবাইকে ধন্যবাদ। না